আচ্ছা, তো কি অবস্থা সবার? পড়াশোনা চলছে? জি স্যার। আচ্ছা, তো প্যাসেজ 1 থেকে 22 পর্যন্ত দেওয়া ছিল। কারো কোনো প্যাসেজগুলো পড়ার পর কোনো সমস্যা হয়েছে? বলো। কোনো প্যাসেজ আছে যেটা নিয়ে কথা বলতে হবে একটু? না স্যার। বাকি কারো একটু বলতে হবে সমস্যা থাকলে। মিতু পারভিন হাত তুলেছ, কোনো সমস্যা? না স্যার, চাপ লাগে উঠে আছে প্রথমেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাকি কারো কোনো সমস্যা নাই? প্যাসেজগুলো পড়তেছো তো নাকি? আমি ঠিক বুঝতেছি না তোমরা প্যাসেজগুলো পড়ছো কিনা। জি স্যার, পড়তেছি। আচ্ছা, পড়তে থাকো। আর যে ট্রান্সফরমেশনগুলো আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে তো? যে ট্রান্সফরমেশনগুলো আমাদের হয়ে যাচ্ছে সেগুলো তোমরা বই থেকে পড়বা। আর প্যাসেজ পড়ার সাথে সাথে শুধু কোশ্চেন আনসারগুলো তো এতদিন শেখাইছি, এখন তোমরা কীভাবে ওয়ার্ড মিনিং দেওয়া আছে, ঠিক আছে, কীভাবে ট্রান্সফরমেশনগুলো আছে যেগুলো হয়ে যাচ্ছে, যে ভয়েস কী কী আছে, তারপর যে ডিগ্রিগুলো কেমন আছে, হ্যাঁ, ওইগুলোকে একটু ট্রান্সফর্ম করার চেষ্টা করবা এবং কোনোটা সমস্যা হলে সেটা জানাবা। মনে থাকবে? সিনোনিম অ্যান্টোনিমগুলো একটু পড়বা, যেহেতু বই থেকে আবার প্যাসেজ কমন আসলেও কিন্তু কোশ্চেন যে সরাসরি কমন আসছে তা না। ওই জন্য যখন প্যাসেজগুলো পড়বা, প্যাসেজের ওয়ার্ড মিনিংগুলো ইংলিশ টু ইংলিশ জানার চেষ্টা করবা। সিনোনিম কোনো ওয়ার্ড থাকলে সেগুলো সিনোনিম অ্যান্টোনিম বইয়েই লিখে রাখবা, মানে এইভাবে একটু প্র্যাকটিস করতে থাকো। কারণ সিনোনিম অ্যান্টোনিম বা ওয়ার্ড মিনিং এগুলো তো আর আমাদের আয়ত্তের বাইরে। কোন প্যাসেজ দিবে, তার ওয়ার্ড মিনিং কী দিবে তা আমরা জানি না। অতএব সেই হিসাবে তোমাকে প্র্যাকটিস করতে থাকতে হবে। তাতে একটা আইডিয়া তৈরি হবে, হয়তো দেখা যাচ্ছে নতুন কোনো ওয়ার্ড হলেও তুমি হয়তো ওইভাবে লিখে দিতে পারতেছো। এই জন্য এগুলো চেষ্টা করতে হবে। আচ্ছা, তো যাও, তাহলে 1 থেকে 22 পর্যন্ত দেওয়া ছিল, তাহলে আমি 1 থেকে 29 পর্যন্ত দিয়ে দিলাম। বাকি আজকে যেহেতু কী বার, হচ্ছে বুধবার, তাই তো? আজকে যেহেতু বুধবার, এটা তোমরা শনিবারের মধ্যে 1 থেকে 29 নম্বর প্যাসেজ পর্যন্ত শেষ করবা। আর আগামী কালকে আমি একটা ক্লাস, কালকে কী বার, বৃহস্পতিবার, তাই তো? আচ্ছা, যদি কালকে সকালে পারি একটা ক্লাস নিব, ঠিক আছে? আমি আজকে বিকাল পর্যন্ত কনফার্ম করে দিব যে কালকে সকালে ক্লাস নিব কিনা। মানে ট্রান্সফরমেশনটা যেহেতু আমাদের আর সেন্টেন্স স্ট্রাকচারের বাকি আছে, সেন্টেন্স রিলেটেড, আমরা চেষ্টা করব 2টা ক্লাসে এই ট্রান্সফরমেশনটা শেষ করা। আচ্ছা, তারপরে তোমাদের এই যে হিস্ট্রি অফ ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, এটা নিশ্চয়ই তোমরা পড়তেছো। তাহলে আমি চ্যাপ্টার 3 দিয়ে দিলাম, ঠিক আছে? জি চ্যাপ্টার স্যার। থ্রি দিয়ে দিলাম। প্রতি সপ্তাহ ভিত্তিক কিন্তু আমাদের একটা করে চ্যাপ্টার শেষ করতে হবে, তাহলে দেখা যাচ্ছে টোটালি আমরা শেষ করতে পারবো। হ্যাঁ, কারণ যদি আমরা মনে করো যে সপ্তাহ যদি যদি 4 মাস হয়, 4 4-16, এই তো 16, ওদিকে যদি 2-1 তাল হচ্ছে, মোটামুটি আমরা 20টা সপ্তাহ পাইলে আমাদের কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে প্রতি সপ্তাহ করে একটা করে আমরা চ্যাপ্টার শেষ করব। যেহেতু আমরা আহ, দেখা যাচ্ছে 4 মাস ধরে আগাচ্ছি বা 4 মাস, তাহলে সেই হিসাবে আমরা কভার করে ফেলতে পারবো। তো এই জন্য 3-4 নম্বর চ্যাপ্টার দিয়ে দিলাম। আর এটা হচ্ছে তোমার 20 জানুয়ারি পর্যন্ত সময় দিলাম, এর ভিতরে শেষ করবো। আচ্ছা, তাহলে আমরা ডিগ্রি ট্রান্সফরমেশনটা শেষ করেছি। তো আশা করি তোমরা ডিগ্রির যে ইয়াগুলো দিয়েছিলাম, শিটটা দিয়েছিলাম, সেটা থেকে তোমরা যেগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া আছে সেগুলো তোমরা বাসায় একটু দেখেছো। আমি বলেছিলাম কি, অন্তত লিখে হোক, দেখে হোক, বিষয়গুলোকে একটু কভার করা, তাই না? স্যার, আমার বলছিলাম। একটা সমস্যা আছে। হ্যাঁ, কোন জায়গায় একটা করতে পারি নাই। আচ্ছা, কত পেজের কোন নাম্বারটা বলো? লাস্টের পেজের 7 নাম্বার। ইউ ডু নট নো হিম মোর দেন আই। আচ্ছা, ভেরি সিম্পল। ইউ ডু নট নো হিম মোর দ্যান আই, তাই তো? এটা এটার সাবজেক্ট ধরতে পারি নাই। কেন ধরতে পারেনি? দুটো সাবজেক্ট তো একদম ক্লিয়ার। এখানে প্রথম সাবজেক্টটাকে ইউ। হিমের জন্য সমস্যা হচ্ছে, হিম আরে, কোন জায়গায় ওটা তো বসাবো। অবজেক্ট, ওটা নিয়ে তোমার টেনশন করার তো কোনো কারণ নাই, ওটা তো অবজেক্ট সেন্টেন্সের, তাই না? হ্যাঁ, তোমার ইয়া হবে তাকে চেনা। আমার যতটুকু তত, তুমি ততটুকু, তাহলে কি, কে বেশি চেনে তাকে, বলো? দুজন সমান চিনে। হুম, ভালো করে দেখো। ইউ ডু নট নো হিম মোর দ্যান আই, আমার থেকে তুমি তাকে বেশ, মানে কি,
আমার থেকে তুমি তাকে বেশি জানো না, নাকি? হুম। জি ব্যাপারটা স্যার। এরকম, মানে এরকম সে যে নো লেস বা মোর আমরা বললাম না, নট মোর, হ্যাঁ, নট লেস, এরকম। তাহলে এটা হচ্ছে কি, কোন নিয়মে হবে বলো তো? রুল ওয়ানের, তাই তো? রুল ওয়ানই তো হবে নাকি? এ না বিতে জি হবে? স্যার, সমতা অসমতা বোঝালে। হ্যাঁ, সমতা অসমতা, তো এটা কোনটা বোঝাবে, এ না বি? বি। হ্যাঁ, কম্পারেটিভের নেগেটিভ। খেয়াল করো, কম্পারেটিভের নেগেটিভ। নেগেটিভ। তাহলে পজিটিভ করতে হলে কোনটা করতে হবে? রুল এতে অ্যাজ মাস, তাই তো? তাহলে হবে কি জি এখানে, স্যার। যে আই, তখন কি নেগেটিভ থাকবে এখানে আর? না, তাহলে থাকবে আই, না। তাহলে নো হিম, তাই তো? অ্যাজ মোরের ইয়া কি, মাস অ্যাজ ইউ। তাহলে আই নো হিম অ্যাজ মাস অ্যাজ ইউ, মানে কি, তুমি যতটুকু তাকে চেনো আমিও ততটুকুই তাকে চিনি, ঠিক আছে তো? আবার আমরা সাবজেক্ট যদি চেঞ্জ না করতে চাই তাহলে কি লিখবো? ইউ নো হিম নো হিম অ্যাজ মাচ অ্যাজ মাচ অ্যাজ অ্যাজ আই। ইউ, এই সরি, অ্যাজ আই, তাই না? সাবজেক্ট যেহেতু আই আছে, জি স্যার। এইটা বুঝতে পেরেছো? ভার্ব ইয়ার জি স্যার। স্ট্রাকচার যেমনই হোক, শুধুমাত্র আমাকে ধরতে হবে কাজটা কীভাবে করতে হবে। এই মোরের পজিটিভ হচ্ছে মাছ, তাই না? মাছ বা ম্যানি এর কম্পারেটিভ হচ্ছে মোর, আর সুপারলেটিভ হচ্ছে মোস্ট। এই, কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, আর কোনোটাই কারো? সবই তো সহজে আছে, কারণ একই জিনিস ঘুরে ফিরে, শুধুমাত্র ওই কমপ্লেক্স কম্পাউন্ড বা এই জাতীয় বিষয়গুলোর একটু এদিক ওদিক হতে পারে। এটা করেছো সবাই? আ বার্ড ক্যান নট ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ আ প্লেন। স্যার করছি। এটা করছো সবাই? বাকিরা আর তো কেউ কথা বলো না, বাকিরা কি জি করেনি? স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে এটা কি কি হবে, কেউ একজন বলো দেখি, কে বলবে? আমি নাম ধরি, ডাকি দেখি। আহ, মইনুর, তাই তো? মুহাম্মদ মইনুর ইসলাম আছো? মুহাম্মদ মইনুর ইসলাম, আচ্ছা, তুমি কথা বলতে পারবা? তাহলে কথা, সাউন্ড প্রবলেম। আচ্ছা, তুমি তাহলে এটা আমাকে লিখে দাও, এটা আমাকে একটু লিখে দাও, তুমি কি লিখছো মেসেজে লিখে দাও। বাকি সবাই একটু লেখো দেখি এটা, এটার পরে আমরা চলে যাব। আ বার্ড ক্যান নট ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ আ প্লেন, এটা একটু করে দাও সবাই। স্যার, আমার হচ্ছে একটা জায়গায় একটু সমস্যা ছিল আচ্ছা, অন্য এটা একটু আরেকটাতে। সমাধানে আসি, তারপর তোমারটা শুনতেছি, ঠিক আছে? এটাকে একটু করে ফেলো। জি স্যার। এটা সবাই মেসেজে লিখে দাও। আ বার্ড ক্যান নট ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ আ প্লেন। কই মইনুর করছো? আমি মইনুরটা আগে চাচ্ছি। মইনুর এখনো দেয়নি। আচ্ছা, যাও, তাহলে আমি একটু করে দিই, মিলাই দাও। মইনুর মনে হয় তুমি করনি এগুলো, বা হচ্ছে করতেছো না। যাও, তাহলে কি কি বলবো আমি এটাতে, বলো তো? এখানে আ বার্ড ক্যান নট ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ এ প্লেন, রুল নাম্বার কত এটা? সবসময় এভাবে ধরে নিবা, রুল নাম্বার ওয়ান। ওয়ানের কি এ না বি হবে এটা বলো তো? বি স্যার। হ্যাঁ, বি নম্বরে, তাই তো? কারণ এখানে একজন কম বেশি আছে। তাহলে এখানে ফার্স্টকে মডিফাই করা, মানে ইয়া করা হচ্ছে, ডিগ্রিটা চেঞ্জ করা হচ্ছে, তাহলে ফার্স্ট।
কে ফার্স্ট ফ্লাই করতে পারে, বার্ড না প্লেন? প্লেন। তাহলে এখানে প্লেন। বেশি হচ্ছে প্লেন, তাই তো, কারণ একটা পাখি একটা প্লেনের মতো এত দ্রুত উঠতে পারে না, তার মানে একটা প্লেন পাখির চেয়ে দ্রুত উঠতে পারে। তাহলে হয়ে যাবে কি আ প্লেন, না ক্যান ফ্লাই। তখন কি ক্যান নট থাকবে? নেগেটিভ না, চেঞ্জ হতো, ক্যান ফ্লাই উঠে যাবে। ফার্স্টের কম্পারেটিভ কি ফাস্টার দেন আ বার্ড। কেউ একজন লিখেছো মোর ফাস্ট, মোর ফাস্ট বললে হবে না, কারণ ফার্স্টের যেহেতু কম্পারেটিভ করা যাচ্ছে, ফাস্টার, আ প্লেন ক্যান ফ্লাই ফাস্টার দেন আ বার্ড। এটা সিম্পল হিসাব। তোমরা কথা বলতে না পারলে বা প্র্যাকটিস না করলে তো হবে না, এভাবে করে ফাঁকিবাজি করে যাচ্ছ। আচ্ছা, আর কার সমস্যা ছিল জানো? কোথায়? স্যার আমার আমার হচ্ছে মানে একটা জিনিস বোঝার ছিল যে ওই যে একটা আছে না, মোহিত ইজ লেস ইন্টেলিজেন্ট দ্যান মহিম, ওইটা হচ্ছে কোন রুলসে পড়ে? কোনটা 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 আবার বলো। মোহিত ইজ লেস ইন্টেলিজেন্ট দ্যান মহিম, কোন জায়গায় এটা? এটা ওই যে প্রথম দিকে আছে, মানে ওই যে যে প্রথমের যে দুইটা রুলস না, সমতা অসমতা, হ্যাঁ, এখানে। হুম। হ্যাঁ ওইটাতে কিন্তু ওই মানে সূত্রের সাথে যেটা, সেই সূত্রের সাথে মেলাতে পারছি না, এমনি এইটা আমি তাই তো। করছি। হুম। হ্যাঁ। এইটা অর্থটা খেয়াল রাখবা, ঠিক আছে? অর্থ খেয়াল রেখে কাজ করবা, তাহলে হবে। জি দেখো, স্যার, আমি করেছি কিন্তু ওই মানে সূত্রটার সাথে মানে মিলছে না ওইটা তেমন একটা। আচ্ছা ওটার সূত্রে না যাক, তুমি শুধু ভাববা যে এখানে কম বেশি আছে কেড়ে। মোহিত ইজ লেস ইন্টেলিজেন্ট দ্যান মহিম, ঠিক আছে তো? লেস ইন্টেলিজেন্ট মানে কি কম, তাহলে বেশি কে এই জায়গায়? মহিম। হ্যাঁ, এখন দেখো, তাহলে মোহিত ইজ লেস ইন্টেলিজেন্ট দ্যান মহিম, তাহলে কে কম কে বেশি বলো? লেস ইন্টেলিজেন্ট হচ্ছে মোহিত, আর ইন্টেলিজেন্ট হচ্ছে কে? মহিম। মহিম। হ্যাঁ, তার মানে মোহিত কি মহিমের মতো ইন্টেলিজেন্ট? না, মোহিত মহিমের মতো না। হ্যাঁ, তাহলে ওইটাকেই, ওটাই তো কম্পারেটিভ, আমাদের রুলস জি বিতে স্যার, হবে। এটা হচ্ছে পজিটিভ করতে হবে না? হ্যাঁ, পজিটিভই করতে করতে হবে, কিন্তু তখন তুমি পজিটিভ করলে হ্যাঁ। যে কম তাকে সামনেই রাখবা, কারণ এখানে কম কে? হ্যাঁ, মোহিত। তাহলে মোহিত। মোহিত মহিমের মতো না, এটাই তো বলবা নাকি? কারণ জি ও স্যার, তার আমি এই যে থেকে কম। এইভাবে লিখছি, হ্যাঁ, মোহিত ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মহিম। হ্যাঁ, ওটাই ওটাই হবে যে মোহিত ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মহিম, এটাই হবে। তুমি অর্থটা খেয়াল রাখবা। জি স্যার, অর্থ মিলিয়েই করছিলাম কিন্তু ওই যে ওই স্ট্রাকচারের সাথে মিলছিল হ্যাঁ, না, এই জন্য সাবজেক্ট চেঞ্জ ভাবলাম করার যে। ব্যাপারটা, কারণ এখানে আমি তো লেস ইউজ করেছি, মোর ইউজ করি নাই। বুঝতে পেরেছো? জি স্যার। এটা হচ্ছে সমস্যা। তাছাড়া অর্থগত স্যার, ঠিক রাখবা। হ্যাঁ, বলো। এখানে মোর ইন্টেলিজেন্ট হবে না, এখানে কম্পারেটিভ আছে যেখানে। কোন জায়গায়? এটা তো কম্পারেটিভ আছে, লেস আর মোর কি দুটাই কম্পারেটিভ না? জি, হ্যাঁ, তাহলে এটা কম্পারেটিভ আছে, তুমি করবা কি এখন? পজিটিভ করব। মোর ইন্টেলিজেন্ট হবে না। কোন জায়গায়? এখানে? জি, না, কম্পারেটিভ আছে যে ওখানে। তাই এটা তো কম্পারেটিভ আছে, তাহলে তুমি মোর ইউজ করবা কেন? আমি লেস দিয়েই করেছি কম্পারেটিভ। আচ্ছা, লেসটাও কি কম্পারেটিভ না? জি স্যার, এখন বুঝছি। হ্যাঁ, লেস হচ্ছে কমের কম্পারেটিভ, আর মোর হচ্ছে বেশির কম্পারেটিভ, ঠিক আচ্ছা, আছে? হুম। জি স্যার। সবসময় বললাম কি, অর্থ ঠিক রাখবা, স্ট্রাকচার তো আছেই, তার সাথে অর্থটা ঠিক রাখবা, ঠিক রেখে সাবজেক্ট ভার্বের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবা যে কি হচ্ছে এখানে। হুম। আচ্ছা, কি বোঝা গেছে? জি স্যার। স্যার আরেকটা একটু শুনবেন যে মানে হয়েছে নাকি এটা? বলো। হুম। স্যার, রুল 2 এর 6 নাম্বার। রুল 2 এর 6। আচ্ছা, রুল 2 এর 6, হ্যাঁ, বলো। এটার হচ্ছে আহ, এটা আছে হচ্ছে সুপারলেটিভে। হ্যাঁ, সুপারলেটিভ এটার আছে। পজিটিভ, হ্যাঁ এটার পজিটিভ করছি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট টাইম নো আদার ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি। না, নো আদার ওয়াইজ কেন? দ্য ওয়াইজ অফ অল, এই অল মানে বুঝতে হবে কি মানুষ বোঝাচ্ছে, অথবা তোমাকে যে এইখানে একটা ব্যাপার হলো, এটা এই জন্য রাখছি যে প্যাসেজে অনেক সময় ব্যাপারটা দেওয়া থাকে, এটা তো প্যাসেজে থাকবে, তো প্যাসেজ রিলেটেড এই অল বলতে কি কাদেরকে বোঝানো হচ্ছে সেটা প্যাসেজে দেওয়া থাকবে। এটা কি পয়েট না ম্যান না উইমেন না কি, ঠিক আছে তো, এটা বলা থাকবে।
হুম, এই জন্য এখানে যেহেতু নাই তাহলে আমরা ম্যান ধরে নিব, সে তাই না, সকল মানুষ বোঝাচ্ছে, তাই না? জি। তাহলে আমাকে কি করতে হবে, এখানে ম্যানটাকে ধরে নিতে হবে যেখানে কাকে বোঝানো হচ্ছে, তাহলে এইটুকু তো আমার ঠিক থাকবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে হবে কি যে টাইম নো আদার ম্যান ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি, কারণ ওয়াইজেসটা তো হচ্ছে আমার অ্যাজেক্টিভ, একে তো নাউন বানানো যাবে না। তাহলে অফ অল মানে কি, সকলের, সকলের থেকে সে জ্ঞানী, তাহলে সকলটাকে এখানে সকল বলতে কাকে বোঝানো হচ্ছে, নিশ্চয়ই মানুষকে বোঝানো হচ্ছে। মানুষকে। হ্যাঁ, এটা ধরে নিতে হবে, তাহলে হচ্ছে কি নো আদার ম্যান ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি, এইটা। আমি ভাবছিলাম ওই যে 9-10 করছিলাম কি জানো একটা, আমার ভালো মনে নাই। হুম। বাট ওই যে অফ অল অফ এনি থাকলে উঠে যায় এই টাইপের কি যেন একটা না, পড়ছিলাম, উঠে যাওয়া ওই মানে কি, হিসাবে এখানে আমরা রাখছি। ভাববোই না কি উঠে যাবে, আমরা ভাববো যে কি আসবে, ঠিক আছে তো? হুম, কি আসবে সেটা ভাববো, যা বাদ যাওয়ার তা বাদ যাবে। অফ অল বাদ দিলে তো তাহলে বিপদ, তাহলে তো তুমি তো এই নো আদারের এই জায়গায় কিছু আনতেই পারবে না। হুম। অতএব অফ অল দিয়ে কি বোঝাচ্ছে তুমি সেটা বোঝার চেষ্টা করো, যে প্যাসেজ যদি দেওয়া থাকে, প্যাসেজ রিলেটেড দেওয়া থাকলে তাহলে তুমি অফ অল দিয়ে কি বোঝাচ্ছ এই জায়গায়, অফ অল পয়েটস নাকি অফ অল সিঙ্গার্স নাকি অফ অল মেন নাকি কি বোঝাচ্ছে সেটা ধরে বুঝতে হবে। এখানে যেহেতু আমরা বুঝতেছি না স্পেসিফিক কোনো কিছু, অতএব বুঝে নেবো যে মানুষ বোঝাচ্ছে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আর এটার হচ্ছে কম্পারেটিভ, অ্যাকচুয়ালি এট দ্যাট টাইম হি ওয়াজ ওয়াইজার হ্যাঁ, ওই একই দ্যান জিনিস। এনি আদার ম্যান। হ্যাঁ, এনি আদার ম্যান। এইটা তাহলে কি হবে, হি ইজ, সরি হি ওয়াজ, তাই তো? হি ওয়াজ হবে, এখানে আমি ইজ দিয়েছি কেন, হি ওয়াজ ওয়াইজার, তাই তো? যেহেতু এটা আমাদের সুপারলেটিভের কেউ নেই তার মতো, তার মানে কি হবে এখানে অ্যানি আদার ম্যান বা অল আদার ম্যান, এটা দিব। বুঝতে পেরেছ? জি স্যার। অথবা তোমার যদি মনে করো যে এই জায়গায় আমরা এই দ্যানের এইটুকু বসাবো না, তাও করতে পারো, কারণ এখানে যেহেতু স্পেসিফিকেশন নেই, আমরা মনে করতে হি ওয়াজ ওয়াইজার, হ্যাঁ, একবারে হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, আর কোনোটাই সমস্যা? আর মানে স্যার একটু রুল এদিক ওদিক 3 এর, থাকবে কিছু অনেক সময় ওয়ার্ডিংয়ে, কিন্তু স্ট্রাকচারাল ব্যাপারটা একই রকম করে রাখবা, একই রকম হবে। স্যার রুল 3 এর আরেকটা একটু মানে মিলাই নিতে স্যার বলছিলাম। স্যার 4 নাম্বারটা একটু শুধু। রুল থ্রি এর 4, না স্যার, রুল 2 এর 4 নাম্বারটা। রুল 2 এর 4, এটা তো গতদিন জি আমি বলেছিলাম মনে হয়, এই তোমার এই শি হ্যাড এভার মেট, এটা নিয়ে প্রবলেম আছে নাকি? জি স্যার। হ্যাঁ, এটা গতদিনে তো আমি বলেছিলাম যে যে নাউন বা প্রোনাউনের সাথে যে অংশটুকু থাকবে সেটা তার সাথেই জুড়ে দিতে হবে, বলছিলাম কি না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটাকে সুপারলেটিভ আছে, আমি যদি এটাকে কম্পারেটিভ করি তাহলে কি লিখবো, হার হাজব্যান্ড ওয়াজ, ওয়াজ স্ট্রঙ্গার দেন এনি আদার ম্যান শি হ্যাড এভার মিট। হ্যাঁ, স্ট্রঙ্গার দ্যান অ্যানি আদার ম্যান শি হ্যাড এভার মেট, এটা ঠিক আছে। হ্যাঁ, এবার যদি আমরা এটার কি করতে চাই, পজিটিভ। পজিটিভ পজিটিভ। করতে চাই, তাহলে কি দিয়ে শুরু করবো, নো আদার নো ম্যান। আদার, তাই তো? এখান থেকে আমি ওইটুকু আগে নিয়ে নিই, মনে করো এটুকু আগে নিয়ে গেলাম, তাহলে কি লিখবো এই জায়গাতে, নো আদার ম্যান শি হ্যাড এভার মেট, ঠিক আছে তো? হ্যাঁ, স্যার। তারপর এটাকে আমি মনে করো এদিকে দিলাম, তাহলে ওয়াজ অ্যাজ স্ট্রং নাকি, ওয়াজ অ্যাজ স্ট্রং অ্যাজ, কি হবে, হার হাজব্যান্ড, হাজবেন্ড। হার হাজব্যান্ড শি হ্যাড এভার মেট, এটুকু যেহেতু ওদিকে চলে গেছে ওটুকু বাদ গেল। হ্যাঁ, এই নো নো আদার ম্যান শি হ্যাড এভার মেট মানে সে এ পর্যন্ত যত মানুষের সাথে সাক্ষাৎ করেছে তার মধ্যে কোনো মানুষই তার হাজব্যান্ডের মতো এত শক্তিশালী না, ঠিক আছে? কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। আচ্ছা আচ্ছা, রুল 3 কত? রুল 3 এর এই যে হি ইজ কনসিডার্ড দ্য গ্রেটেস্ট ফিজিস্ট আফটার আইনস্টাইন, এটা রুল 3 কোন জায়গায় সেটা? একদম শেষের দিকে। রুল 3 তো দেখতেছি না। ও আচ্ছা, এইটা, ওটা হচ্ছে মিক্সড, এই যে তাই তো? 4, হ্যাঁ, এটা মিক্সড। 4 নাম্বারটা। হ্যাঁ, এটাও একই হ্যাঁ, জিনিস, একই জিনিস, একই জিনিস, কোনো সমস্যা নেই। করেছো এটাকে তোমার এই মতো যে করে? এটা, হ্যাঁ আমি বলছি, পজিটিভ করছি হচ্ছে নো আদার ফিজিস্ট আফটার আইনস্টাইন হ্যাঁ, ইজ একই কনসিডার্ড জিনিস। অ্যাজ গ্রেট অ্যাজ হি। হ্যাঁ, তাহলে এটাই হবে, তাহলে নো
আদার ফিজিসিস্ট আফটার আইনস্টাইন, তাই তো, হ্যাঁ, ইজ ইজ কনসিডার্ড কনসিডার্ড অ্যাজ অ্যাজ গ্রেট স্ট্রং, অ্যাজ হি। কনসিডার্ড অ্যাজ গ্রেট নাকি, হ্যাঁ, অ্যাজ অ্যাজ গ্রেট গ্রেট অ্যাজ হি। অ্যাজ হি, এই তো। স্যার মানে বলতে চাচ্ছিলাম ওই যে ওই ভার্বটা তো ভার্ব আমরা নিয়ে কোনো এত সমস্যা নেই, আমি তো বলছি ভার্বের মানে জায়গায় ভার্ব থাকবে, দুইটা ঠিক ছিল। আছে না, ভার্বের জায়গায় ভার্ব থাকবে, ভার্ব নিয়ে তো কোনো, আবার যদি কম্পারেটিভ করি তাহলে কি কি হবে, হি ইজ কনসিডার্ড গ্রেটার হ্যাঁ, হি ইজ দেন কনসিডার্ড এনি গ্রেটার আদার দ্যান এনি আদার ফিজিসিস্ট, physicist after Einstein. হ্যাঁ, দ্যান এনি আদার ফিজিসিস্ট আফটার আইনস্টাইন, এই After Einstein. জি স্যার এইটাই ঠিক আছে। অর্থটা একটু পড়বা, স্ট্রাকচারটা খেয়াল করবা, অর্থ মিল রেখে করবা, একটু এদিক ওদিক মাঝে মাঝে দিয়ে যেতে পারে, তোমাদের বইগুলো একটু খেয়াল করবা, যদি কোনোটা এরকম থাকে জিজ্ঞাসা করে নিবা। আচ্ছা, তো আশা করি সবাই প্র্যাকটিস করেছো, আর বাকিরাও করেছো আশা করি। স্যার এই যে শীটের এইখানে হচ্ছে যে ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এখানে ভার্বটা ইজ দিয়েছেন, এখানে ভার্বটা হচ্ছে আর হবে না এখানে কান্ট্রিজ আর হবে, হ্যাঁ যেহেতু। আর হবে, একটু মিস গেছে, হ্যাঁ হ্যাঁ আর হবে, এখানে তো আর হবে, ওই লিখতে গিয়ে কখন কোনটা চলে যায়। আচ্ছা, এখানে আর হবে, কপি পেস্ট করা তো, এই জন্য সমস্যা, যে কপি পেস্ট করে এটার সাথে ওটা দিয়েছি, ওখানে আর ওটা চেঞ্জ করা হয়নি। আচ্ছা, তাহলে আমি চেঞ্জ করতে পারি নাকি টপিক? জি স্যার। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে একবারে আগে স্ট্রাকচারে যাই, তারপরে মিনিংয়ে আসবো। আমাদের স্ট্রাকচার, ফ্রেজ, ফ্রেজ তো তোমরা পড়েছিলে তাই না, ফ্রেজের কথা মনে আছে, ফ্রেজ এবং ক্লজ, জি স্যার। হ্যাঁ ওইগুলো যখন তুমি ভালো মতো যদি বোঝো তাহলে এটা বুঝতে খুব একটা প্যারা নিতে হবে না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এই অংশটা খুবই সহজ এবং কি খুব ইজি অংশ হবে, টেনশন নেওয়ার তেমন কিছু নাই, কারণ এই জায়গাতে অনেকের ভয় কাজ করে, কিন্তু একটু মনোযোগ দিলে কিন্তু এটা নিয়ে টেনশন থাকার কোনো ব্যাপার থাকে না আর কি, ঠিক আছে। আজকে আমরা মোটামুটি একটু যতটুকু পারি শেষ করে যাব, আগামী দিনকে আমরা শেষ করব এইভাবে। আচ্ছা, তাহলে বলতেছি আমরা পূর্বে ফ্রেজ, ক্লজ এবং গঠন অনুসারে সেন্টেন্সের প্রকারভেদ ও তাদের গঠন সম্পর্কে জেনেছি, তাই তো, এগুলো যদি জানা থাকে তাহলে আমাদের সহজ হবে। তাহলে আমরা ফ্রেজ জেনেছি, 9 প্রকার সেন্টেন্স দেখেছি, এর সাথে আমরা ক্লজটাও পড়েছি। এখন আমরা বলেছিলাম কি, ক্লজ পড়তে গিয়ে যে আমাদের ক্লজ রিলেটেড থাকে 2 প্রকার সেন্টেন্সের সাথে, সেটা হলো কমপ্লেক্স আর কম্পাউন্ড, তাই না, কমপ্লেক্স জি আর স্যার। কম্পাউন্ড। আর সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র অংশ থাকে, যেখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, আর কমপ্লেক্স বা কম্পাউন্ডে 2 বা ততোধিক ফাইনাইট ভার্ব থাকবে, আর এক একটা ফাইনাইট ভার্ব মানে এক একটা ক্লজের অংশ হিসাবে কাজ করবে। তো সেই ওগুলোকে সিম্পল করার জন্যই মেনলি আমরা ওই ফাইনাইট ভার্বগুলোকে ফ্রেজ বানিয়ে সেগুলোকে আমরা একটা ফাইনাইট ভার্বে রূপান্তর করব। তো এইভাবে আমরা মেনলি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করব, শুধু বুঝতে পারতে হবে বিষয়টা। এখানেও আমি কিছু রুল করেছি, দেখো এই যে আমি যে ডিগ্রি যে রুল সিস্টেমটা করলাম, এখানে কিন্তু তোমার এটা কিন্তু আমি একটু ইনফর্মালি পড়াচ্ছি বলা যায়, হ্যাঁ, এরকমভাবে বইয়ে কি আছে বলো, না স্যার। বইয়ে কিন্তু এরকমভাবে নেই, বইয়ে দুটা দুটা করে গ্রুপিং করে করা আছে, তো আমি একবারেই বিষয়টাকে দেখিয়ে দিয়েছি যাতে তোমরা একটা রিলেশনটা বুঝতে পারো। ঠিক এখানেও এরকম আমরা 6টা থেকে 7টা রুলস দেখব, এটা রুল নাম্বার 1, হ্যাঁ, তা রুল নাম্বার 1 এইভাবে করে আমরা দেখব যে এক একটা টপিক খেয়াল করব যে আমাদের কোন রুলে কি বিষয়টা বলা আছে, হ্যাঁ, যেমন রুল 1-এ আমরা মেনলি সময় এবং কাজ এই দুটো জায়গা নিয়ে কথা বলবো, সময় এবং কাজ, হ্যাঁ, কোনো কোনো রুলে একের অধিক ইয়া রয়েছে, মানে ভাগ রয়েছে বা সিস্টেম রয়েছে। তাহলে যেটা বললাম, রুল 1-এ হচ্ছে আমরা কী নিয়ে কথা বলবো, সময় এবং কাজ রিলেটেড ব্যাপার নিয়ে, এবং এখানে মোটামুটি আমরা 3টা স্ট্রাকচার দেখব, 3টা স্ট্রাকচার মেনলি দেখার চেষ্টা করব। তাহলে রুল স্ট্রাকচার 1, স্ট্রাকচার 2 এবং স্ট্রাকচার 3। তাহলে রুল মনে করো আমরা কয়টা করে পার্ট পাবো, একটা হচ্ছে মনে করো সিম্পল, তারপর হচ্ছে কমপ্লেক্স এবং এটা হচ্ছে কম্পাউন্ড। তাহলে সিম্পলে তো আর ক্লজ থাকবে না, তাই না, সিম্পলে কি থাকবে,
একটা সিম্পল সেন্টেন্স থাকবে, তাই না? একটা সিম্পল সেন্টেন্স থাকবে, সিম্পল সেন্টেন্স, এবং তার সাথে কি থাকবে আমি একটু কি হলো? ও আচ্ছা, এটা কেটে গেছে। সিম্পল সেন্টেন্স এর সাথে থাকবে হচ্ছে আমাদের এই বাংলা নিয়ে আসতে গেলেই যত ঝামেলা। হ্যাঁ, বাংলা মানেই ঝামেলা। সিম্পল সেন্টেন্স এর সাথে সময় নির্দেশক কি থাকবে? ক্লজ না ফ্রেজ হবে? ক্লজ থাকবে। না, সিম্পল সেন্টেন্স কি ক্লজ থাকবে না ফ্রেজ থাকবে? ফ্রেজ থাকবে। সিম্পল সেন্টেন্সে ফ্রেজ থাকবে, কমপ্লেক্স আর থাকবে, তাই তো? এইটা। আর এখানে আমাদের কি হবে বলো? প্রিন্সিপাল ক্লজের সাথে, না? তখন কি আর আমরা সেন্টেন্স বলবো না ক্লজ বলবো? ক্লজ। হ্যাঁ, চিমনি এখানেও কি থাকবে? টাইম সম্পর্কিত সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাই না? সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে এখানে কি থাকবে কম্পাউন্ডে? বলো, কম্পাউন্ডে কি থাকবে? প্রিন্সিপাল ক্লজের সাথে সময় নির্দেশক, সরি টাইম সম্পর্কিত, আবার সময় দুটো একসাথে হয়ে গেছে। আচ্ছা, আমি একটু কেটে দিলাম। হ্যাঁ, তাহলে সাথে টাইম সম্পর্কিত সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আর এখানে কি থাকবে? কোন ক্লজ হবে? সাবঅর্ডিনেট নাকি কোঅর্ডিনেট ক্লজ? হ্যাঁ, এটা কোঅর্ডিনেট ক্লজ থাকবে। আমরা দুটাকে আমি একটু প্রথমটা বুঝে নিতে পারলে বাকিগুলোতে আর এগুলো লেখা লাগবে না। জাস্ট আমরা এরকমভাবে বিষয়টা বোঝার চেষ্টা করব যে কি বিষয়টা বলা হচ্ছে। যেমন আমি যদি বলি যে at the age of 5 I went to school for the first time. তাহলে এখানে কি আছে বলতো? এটা কোন জাতীয় সেন্টেন্স? এটা সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? Simple moon. এটা সিম্পল সেন্টেন্স, তাই তো? হুম, কারণ কি এখানে কোনো ক্লজ আছে না? সবই ফ্রেজ। আর এখানে স্ট্রাকচারটা কি? সেন্টেন্স স্ট্রাকচারটা কি? দেখো, অ্যাট দ্য এজ অফ 5, এটা হচ্ছে আমাদের টাইম, না? কত বছর বয়সে? 5 5 বছর বছর বয়সে। বয়সে, তাই না? এবং সেন্টেন্সটা হচ্ছে কি? আই ওয়েন্ট টু স্কুল, মানে আই ওয়েন্ট মানে হচ্ছে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। আই ওয়েন্ট কোথায় গিয়েছিলাম? টু স্কুল, স্কুলে গিয়েছিলাম। ফর দ্য ফার্স্ট টাইম, তাহলে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সের মেইন পার্ট। ঠিক আছে তো? আর এটা হচ্ছে আমাদের মনে করো টাইম রিলেটেড ফ্রেজ। তার মানে এখানে টাইম সম্পর্কিত একটা ফ্রেজ আছে। এখন এইটাকে যখন আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ডে নিয়ে যাব, তখন আমাদের একটা নতুন ক্লজ তৈরি করতে পারতে হবে। তাহলে তার মানে সিম্পল সেন্টেন্সের থেকে আমাকে কোনো একটা জায়গা থেকে কি করতে হবে? একটা ক্লজ রূপান্তর করতে হবে। তারপরে সেটা কনজাংশন দিয়ে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড করব। তাহলে এখানে টাইম বলতে আমরা অ্যাট দ্য এজ অফ 5 বোঝাচ্ছি। তাহলে অ্যাট দ্য এজ অফ 5 মানে কার বয়স এটা? বলো তো, এটা কার আমার বয়স? বয়স। হ্যাঁ, আমার বয়স আয়ের। আমার বয়স, তাই না? তাহলে এই অ্যাট দ্য এজ অফ 5কে আমি একটা যদি ক্লজ সেন্টেন্স বানাই, তাহলে আমি কীভাবে লিখতে পারি সেটা? যে আই ওয়াজ 5, নাকি? 5। হ্যাঁ, আই ওয়াজ 5।
তাহলে এইটুকু যদি আমি বানাই নিতে পারি যে অ্যাট দ্য এজ অফ 5 মানে হচ্ছে আই ওয়াজ 5 বা আই ওয়াজ 5 ইয়ার্স ওল্ড, যে কোনো একটা আমি বলতে পারি। আই ওয়াজ 5 বললেও যা হবে, 5 ইয়ার্স ওল্ড বললেও একই কথা হবে। এখন এইটার সাথে জাস্ট আমি কনজাংশন যুক্ত করে বাকিগুলোকে করব। যদি আমি এখন কমপ্লেক্স করতে চাই, যেহেতু এটা টাইম, তাই না, তাহলে টাইম রিলেটেড আমাদের একটি কনজাংশন রয়েছে, সেটা হলো কি, হোয়েন। when তাহলে হোয়েন আই ওয়াজ 5 অর 5 ইয়ার্স ওল্ড, কমা দিয়ে কি লিখবো, আই ওয়েন্ট টু স্কুল, এই তো নাকি? জি জি স্যার স্যার। একইভাবে এই যে আই ওয়াজ 5 ইয়ার্স ওল্ড, এটাকে যদি আমি কি করি, প্রিন্সিপাল ক্লজ বানাই এবং সাথে যদি এটাকে অ্যান্ড দিয়ে যুক্ত করে দিই, তাহলে কি কি দাঁড়াবে, যে আই ওয়াজ 5 ইয়ার্স ওল্ড অ্যান্ড দেন, এইটা একটু কানেক্টর টানবা, তাহলে শুনতে ভালো লাগবে। দেনটা দিলেও চলবে, না দিলেও চলবে, কিন্তু দিলে ভালো লাগে। আই ওয়াজ 5 ইয়ার্স ওল্ড, আমার বয়স ছিল 5 বছর এবং তখন আমি স্কুলে গিয়েছিলাম ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে এখানে দেখো জাস্ট এখানে কনজাংশনটা চেঞ্জ করেছি অ্যান্ড দিয়ে, তার মানে কোঅর্ডিনেটিং কনজাংশন একটা কোঅর্ডিনেট ক্লজ গঠন করেছে, তার সাথে প্রিন্সিপাল ক্লজ মিলে একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। একইভাবে এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। আর এখানে তো এটা টাইম রিলেটেড ফ্রেজ, আর এটা হলো আমাদের মেইন সেন্টেন্স অংশ মিলে, এটা হলো সিম্পল, এটা হলো কমপ্লেক্স, এটা হলো কম্পাউন্ড। জাস্ট এই কাজটা করতে পারতে হবে। বা মনে করো আমার কমপ্লেক্স দেওয়া আছে, তাহলে আই ওয়াজ 5 ইয়ার্স ওল্ড, এটাকে আমি এখন কিভাবে একটা ফ্রেজে রূপান্তর করতে পারি, তাই না? তাহলে আমাকে ফ্রেজটা বুঝতে হবে যে আই ওয়াজ 5 ইয়ার্স ওল্ড, এটা দিয়ে আমি কী বোঝাবো বা কীভাবে এই কথাটাকে প্রকাশ করা যেতে পারে। এই জায়গাগুলোতে একটু মানে আমার মাথাটা খাটাতে হবে, তা না হলে দেখা যাচ্ছে যে ফ্রেজ রূপান্তর করতে না পারলে সমস্যা, বা ফ্রেজ থেকে ক্লজে রূপান্তর করতে বা একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে না পারাটা একটা সমস্যা। এই জায়গাগুলো আমরা যেহেতু শিখবো, তো আমরা প্রথমে এখানে টাইমকে আমরা 3টা ভাবে দেখেছি যাতে আমরা সহজে বুঝতে পারি। দেখো স্ট্রাকচার ওয়ানে এরকম 2টা পার্ট থাকবে, এখানে সময় থাকবে, সময় অনুসারে কাজ থাকবে। এখানে আমরা মেনলি সময়ের একক ব্যবহার করব। সময়ের একক মানে বুঝো, সময়ের এককগুলো কী কী, সেকেন্ড, মিনিট, তারপরে ঘন্টা, দিন, তারিখ, তারপর হচ্ছে বেলা, মাস, বছর, ঋতু, এগুলো হচ্ছে কি আমাদের সময়ের সময়ের একক। একক তাহলে যদি কখনো কোনো ফ্রেজ হিসাবে সময়ের একক থাকে, তাহলে আমরা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে এই জাতীয় সময়ের একক পাওয়ার জন্য মেনলি এরকম কিছু প্রিপোজিশন দিয়ে যুক্ত করে থাকি। দেখো, দিন বা তারিখ থাকলে কি হয়, অন বসানো হয়, তাই তো? দিন বা তারিখ থাকলে আমরা অন বসাই। সপ্তাহ, মাস, ঋতু, বছর, যুগ, সাল ইত্যাদি থাকলে আমরা ইন বসাই। তার বলছে পুরো সময় ধরে বোঝাতে, মানে কোনো একটা কাজ যখন থেকে শুরু হয়েছে তারপর থেকে চলতেছে, এরকমটা বোঝালে আমরা ডিউরিং বসাই। সময়ের আগে বোঝালে বিফোর বসাই, আর সময়ের পরে বোঝালে কি বসাই, আফটার বসাই, তাই না? এরকমভাবে কিন্তু আমরা সময়গুলোকে যুক্ত করে থাকি। এবং কোনো একটা সময়ের যেমন আমরা ওই যে পেলাম, হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স বা ফর বসাই, তাই না? যে কোনো পুরো সময় বোঝাতে ফর ইউজ করি, বা কোনো একটা কাজ যখন থেকে শুরু হয়েছে সেই সময়টা উল্লেখ থাকলে আমরা সিন্স লাগাই। এরকমভাবে কিছু প্রিপোজিশন দিয়ে মেনলি টাইমটা উল্লেখ থাকবে, ঠিক আছে? টাইমটা উল্লেখ থাকবে। এই জাতীয় টাইমগুলো বা টাইমের এককগুলো ব্যবহার করে আমরা যদি কোনো ফ্রেজকে দেখি, তাহলে ধরে নিব যে ওই জায়গা দিয়ে আমাকে একটা ক্লজ তৈরি করতে হবে। ওই ক্লজটা তৈরি করে তারপরে আমাকে কনজাংশন দিয়ে জাস্ট আমি কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। এখন এটা আমি কিভাবে করব? তাহলে সময়ের একক থাকলে তো আর এর কোনো সাবজেক্ট থাকতেছে না। তাহলে ওই সাবজেক্টটাকে যুক্ত করার জন্য আমরা প্রধানত ইট লাগাবো, মানে ইটটা হয়ে যাবে ওর সাবজেক্ট। কারণ আমরা টাইম কীভাবে বলে থাকি বলো তো, যে এখন 5টা বাজে, এটা কি মানে কি কি বলি আমরা, এখন 5টা বাজে, it is 5 a.m. or হ্যাঁ, p.m. ইট ইজ 5 o'clock, তাই তো, ও ক্লক, এটা বলে থাকি। অথবা বলে থাকি যদি আমরা বেলা বলি, এখন দুপুর 5টা বা বিকাল 5টা এরকম, যদি বা সকাল ভোর 5টা বলি, তাহলে কি বলি, ইট ইজ 5 PM অথবা কি AM, তাই না? এভাবেও আমরা বলে থাকি যদি আমাদের বেলাটা উল্লেখ করি আর কি। আর যদি বেলা উল্লেখ না করে শুধু জাস্ট কখন কেউ জিজ্ঞাসা করতেছে তখনই টাইমটা যদি আমি বলি, সেই হিসাবে আর ওই AM PM বলা লাগে না, আমরা জাস্ট ক্লক বলে থাকি। হ্যাঁ,
যে o'clock, হ্যাঁ, ইট ইজ 5 o'clock অথবা ইট ইজ 5 p.m. এরকম, বা আমরা বলি হচ্ছে ইট ইজ 1958, অথবা বলে থাকি কি ইট ইজ বা ইট ওয়াজ, হ্যাঁ, ইট ওয়াজ কী লাগাই, মনে করো আমরা উইন্টার, তাই তো, ঋতু যদি বলি, বা হচ্ছে ইট ওয়াজ, ইট ওয়াজ মর্নিং, হ্যাঁ, মর্নিং, এরকমভাবে যে কোনো বেলার ব্যাপারটাকে কিন্তু আমরা ক্লজে এইভাবে বলতে পারি। ক্লজে আমরা এটাকে ক্লজ গঠন করে নিব এইভাবে। তাহলে ঠিক এই জায়গাটাকে যদি আমরা একটু খেয়াল করতে পারি, তারপরে এই ক্লজগুলোকে আমি কি করব, ক্লজগুলোকে যেহেতু এটা টাইম, তাহলে টাইমের সাথে আমাদের একটা কনজাংশন আছে, সেটা কি বলো তো, হোয়েন, নাকি? হ্যাঁ, যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা হোয়েন বা হোয়াইল প্লাস সময় নির্দেশক ক্লজটাকে আমরা ব্যবহার করে দিব। ক্লজটা কেমন হবে, ইট প্লাস বিভার, বিভার মানে মিজার ওয়াজার, তারপর টাইম, তারপর হচ্ছে পরবর্তীতে কাজ নির্দেশক ক্লজটা। হ্যাঁ, তাহলে দেখো কম্পাউন্ড করার সময় আমরা প্রথমে সময় নির্দেশক ক্লজটা বসাবো, তারপরে অ্যান্ড, তারপরে ওই সময়ের যে কাজ নির্দেশক ক্লজটা থাকবে সেটা আমরা বসাবো। একইভাবে কমপ্লেক্স করতে গিয়ে আমরা প্রথমে টাইম নির্দেশক ক্লজটাকে বসাবো হোয়েন বা হোয়াইল যুক্ত করে, তারপরে কাজ নির্দেশক, অথবা এর উল্টাপাল্টাও হতে পারে, মানে প্রথমে আমরা দেখা যায় সময় নির্দেশক ক্লজ বসালাম এবং কাজ নির্দেশক ক্লজের আগে আমরা হোয়েন বা হোয়াইল বসালাম। এরকমভাবেও কিন্তু আমরা এই কমপ্লেক্সটা করতে পারি। তাহলে দেখো কম্পাউন্ডের ক্ষেত্রে সময় নির্দেশক ক্লজটা কিন্তু সবসময় আগে বসবে, কারণ আগে আমরা সময় বলি, তারপরে সেই সময়ের সাথে রিলেটেড কাজটাকে বলি। কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা উল্টাপাল্টা করতে পারি, যে কোনো একটা ক্লজের আগেই হোয়েন বসাই দিলেই কিন্তু আমাদের কমপ্লেক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে? কেমন, এখানে যেমন একটা উদাহরণ দিয়েছি, মনে করো যে ইট ওয়াজ 1971, ইট ওয়াজ 1971 অ্যান্ড দেন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। আমরা যদি এখানে দেন শব্দটা লাগে একটু ভালো লাগবে না শুনতে? বলো, ইট ওয়াজ 1971 অ্যান্ড দেন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে টাইম কি লাগিয়েছি, ইট ওয়াজ 1971। একইভাবে দেখো ইট ইজ উইন্টার, এখন শীত চলছে, অ্যান্ড ইট ডিউজ ভেরি মাচ, হ্যাঁ, এবং এই সময় ব্যাপক কি পড়ে, কুয়াশা পড়ে, নাকি? বা শিশির পড়ে। তাহলে ইট ওয়াজ বা ইট ইজ যেভাবে আমরা দিই, অতীত না বর্তমান না ভবিষ্যৎ, সেই হিসাবে ওয়াজ, ইয়াজ ইত্যাদি ইত্যাদি যে ভার্বগুলো বা যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা আমরা বসাবো, বসে আমরা কাজটা করব। এখন যখন কমপ্লেক্স করবো তখন কমপ্লেক্সটা আমি কীভাবে করতে পারি, ইট ওয়াজ 1971 এর আগে হোয়েন লাগালে তো হয়ে যাচ্ছে, নাকি? ইট ওয়াজ 1971 হোয়েন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। একইভাবে আমরা একটু অল্টারনেট করে নিতে পারি, যে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট হোয়েন ইট ওয়াজ 1971। অতএব কমপ্লেক্সের ক্ষেত্রে কোনো ঝামেলা হচ্ছে না, আগে পরে এক জায়গায় দিলেই হচ্ছে। একইভাবে দেখো হোয়েন ইট ইজ উইন্টার ইট ডিউজ ভেরি মাচ, অথবা বলতে পারি ইট ডিউজ ভেরি মাচ হোয়েন ইট ইজ উইন্টার। একইভাবে দেখো এবার আমরা করছি কি, এই টাইমটাকে যদি আমরা ফ্রেজে রূপান্তর করতে চাই তাহলে এটা হচ্ছে সালের পরে আমরা ইন বসাই। তাহলে ইট ওয়াজ, দেখো হোয়েন ইট ওয়াজ 1971 বা ইট ওয়াজ 1970, তাহলে ইট ওয়াজ পুরো বাদ গেছে, বাদ গিয়ে আমরা শুধু প্রিপোজিশনটা যুক্ত করলাম। তাহলে ইন 1971 বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। একইভাবে দেখো ইন অথবা ডিউরিং উইন্টার ইট ডিউজ ভেরি মাচ, শীতকালে ব্যাপক কুয়াশা বা শিশির পড়ে, সেটা কিন্তু আমরা এখানে বলেছি। তো এইভাবে আমরা কি করতে পারি, যে টাইমের একক যদি থাকে সেই এককগুলোকে ব্যবহার করে আমরা ফ্রেজ বা ক্লজ রূপান্তর করে আমরা ট্রান্সফরমেশনটা মেনলি করে দিতে পারি। কি কথা বুঝতে পারছো সবাই? বোঝা গেল? তাহলে আমি একটা করতে দিই এখানে, হ্যাঁ, দেখি কি বুঝলাম। এটা কিসে আছে বলো তো? কমপ্লেক্সে। কমপ্লেক্সে। কমপ্লেক্সে, তাই তো? হ্যাঁ, তাহলে জি। এটাকে আমরা একটু কমপ্লেক্স আছে তো কম্পাউন্ড করে ফেলি, অথবা সিম্পল করে ফেলি। কমপ্লেক্স এবং কম্পাউন্ড, সিম্পল এবং কম্পাউন্ড দুটাই করে ফেলো দেখি। এখানে টাইম নির্দেশক ক্লজ কোনটা? ইট ইজ দ্য ফার্স্ট ফার্স্ট ডে ডে। অফ বেঙ্গলি ইয়ার। হ্যাঁ, তাহলে এখন এটাকে প্রথমে কম্পাউন্ড করো দেখি সবাই।
এটাকে খাতায় সবাই কম্পাউন্ড করে ফেলো। করেছি সবাই? জি স্যার। জি স্যার। তাহলে কম্পাউন্ডটা কী হবে বলো দেখি, কী লিখছো সবাই? It is the first day of the Bengal year and then the city road gets so jam-packed. আচ্ছা, ইট ইজ দ্য, আমরা এখানে দেন দিব না, ঠিক আছে তো? এখানে কি দেনটা জি। দেওয়া যাবে? দেন মানে একটা অতীত সেন্স আসে, তাই না? অতীত সেন্স আসে, এই জন্য আমরা এখানে দেনটা ইউজ করবো না, কারণ ইট ইজ আছে। যদি ইট ওয়াজ দা হতো, যদি আমরা অতীতকে বুঝতাম তখন আমরা একটা দেন ইউজ করতাম। হ্যাঁ, এটাই এই জায়গায় আমরা একটু খেয়াল করবো বিষয়টাকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের কম্পাউন্ড হয়ে গেল। এখন এটা সিম্পল কি করেছো? On the first day of the Bengal year, the city road gets so jam-packed. হ্যাঁ, তাহলে এখানে যেহেতু আমরা বলেছিলাম কি দিন বা তারিখ থাকলে কি লিখবো? দিন বা তারিখ থাকলে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব? দেখো তো, On. অন ইউজ করবো, তাই না? হ্যাঁ, তাহলে সেই হিসাবে আমরা এখানে জাস্ট কি লাগাবো, ইট ইজ উঠাই দিয়ে অন দিব, দিয়ে এখানে একটা কি দিব, কমা নাকি, দিয়ে অ্যান্ডটাকে উঠিয়ে দিব। তাহলে অন দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার, তাহলে বাংলা ইয়ারের প্রথম দিনে দ্য সিটি রোডস গেট সো জ্যাম প্যাকড, শহরের রাস্তাগুলো খুবই কি হয়ে যায়, Jam. জ্যামড হয়ে যায়, তাই তো? হুম, কি দেখো তো, এই এই কাজটা বুঝেছো কিনা? আমরা কি বুঝেছি সবাই? কারো সমস্যা আছে এইটুকুতে? না স্যার। না না স্যার। স্যার। আচ্ছা, তাহলে আরেকটা দিই। যেহেতু আমরা টাইমের একক বলতেছি, তাই না? টাইমের একক বলতেছি, বলতেছে ইন ইন ফেব্রুয়ারি উই অ্যারেঞ্জ আ স্টাডি ট্যুর, ঠিক আছে তো, এভরি ইয়ার। তাহলে প্রত্যেক বছরের ফেব্রুয়ারিতে আমরা কি করি, স্টাডি ট্যুর অ্যারেঞ্জ করি। এটাকে সবাই একটু করে ফেলো দেখি, এটা কিসে আছে? Simple. সিম্পল। তাহলে এটা কমপ্লেক্স এবং কম্পাউন্ডটা করে ফেলো। স্যার এখানে কি এভরি ইয়ার হবে? ও সরি, ভেরি ভেরি ইয়ার ইয়ার। হয়ে গেছে, আমি বললাম এক জিনিস আর লিখলাম এক জিনিস। হ্যাঁ, আচ্ছা, এভরি ইয়ার, ইয়েস। হুম, সবাই একটু করে ফেলো দ্রুত, এটা হাতে কলমে করতে হবে তো, তা না হলে। হয়ে যাবে যাদের একটু হাত তুলবা, দুটাই করবা।
আচ্ছা, দুই তিনজন হাত তুলেছ। আচ্ছা, বাকিদের কি অবস্থা? মইনুর ইসলাম কি আছো তুমি? তোমাকে তো আগে পেলামই না। তাহলে মিসকাত জাহান, মিসকাত জাহান আছো? একটু দ্রুত রেসপন্স করলে ভালো হয়। একটু কাজগুলো করতে হবে। কেউ যদি কথা না বলতে পারেন তো মেসেজে লিখে দিবা, তাহলে বুঝবো যে তুমি কাজগুলো করতেছো। মিসকাত জাহান আছো? জি স্যার, আমি আছি। আচ্ছা, করেছো কাজটা? জি স্যার, করছি। আচ্ছা, এখনো করতেছো? তাহলে করে ফেলো তাড়াতাড়ি, দ্রুত করতে হবে, হ্যাঁ? কারণ এগুলো হাতে কলমে না করলে অনেক সময় দেখা যাচ্ছে অনেক বিষয় তো মাথা থেকে মানে চলে যাবে বা ক্যাচ করতে অসুবিধা হবে, এই জন্য একটু লিখে লিখে করতে হবে। কোনো জায়গায় না বুঝলে বলতে হবে। আমি কিন্তু সময় দিচ্ছি বারবারই, কারণ এটা অনলাইনে, তোমাদের রেসপন্স খুব জরুরি, হ্যাঁ? কারণ সামনে থাকলে এক জিনিস, যে কী করতেছো না করতেছো সেটা বুঝতাম। আচ্ছা, তাহলে আমরা এখন একটু দেখি। তাহলে কেউ একজন বলো দেখি এটার কমপ্লেক্স কি করেছো? It is February when we arrange a study tour every year. হ্যাঁ, বলছি ইট ইজ ফেব্রুয়ারি হোয়েন Ho- When we arrange a study to review. ফেব্রুয়ারি, তাই তো? হ্যাঁ, তারপর এটা আমরা হোয়েনটা শুরুতেও দিয়ে দিতে পারি, হোয়েন ইট ইজ ফেব্রুয়ারি, ঠিক আছে তো? আমরা এটাকে জি স্যার। এভাবেও করতে পারি যে হোয়েনটাকে আমরা জাস্ট এখানে নিয়ে গেলাম, এখানে একটা কমা দিলাম। এই কমাটার ব্যাপারটা খেয়াল রেখো কিন্তু, যে সাবঅর্ডিনেট ক্লজ যদি আমরা প্রিন্সিপাল ক্লজের আগে বসাই তাহলে কমা দিয়ে আলাদা করতে হয়। আচ্ছা, এটাকে আবার আমরা কি করতে পারি এখন? কম্পাউন্ড করতে পারি, তাই না? কম্পাউন্ড করাটা কিন্তু খুব সহজ, তাই না? বুঝে গেলে? জি স্যার। হ্যাঁ, জাস্ট এখানে কি লাগাবো? অ্যান্ড যোগ করতে হবে। হ্যাঁ, অ্যান্ড দেন আমরা লাগাতে পারি ইট ইজ ফেব্রুয়ারি অ্যান্ড দেন উই অ্যারেঞ্জ আ স্টাডি ট্যুর এভরি ইয়ার। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা সময়ের একক, আমরা যদি এখন ইট ইজ 5 PM, ইট ইজ 10 AM এ দিয়েও করি, তখনও কিন্তু একই রকমের রুলস, একই রকমের সিস্টেম ইউজ হবে। আচ্ছা, তো যাই হোক, এটা আমরা দেখালাম। এবার এখানে আমরা দেখি স্ট্রাকচার 2তে। এবার বলা হচ্ছে কোনো টাইমের একক থাকবে না, এখানে কোনো কাজকেই আমরা সময় হিসাবে ব্যবহার করব। কোনো কাজই হবে কি সময়, হ্যাঁ? কেমন? মনে করো যখন সে ঘুমাচ্ছিল তখন আমি তাকে কল দিয়েছিলাম, তাহলে আমি কখন কল দিয়েছিলাম তাকে? যখন সে ঘুমাচ্ছে। তাহলে ঘুমাচ্ছে কি এটাকে টাইম, না আসলে কাজকেই আমি টাইম হিসাবে ব্যবহার করলাম? কাজকে টাইম হিসাবে। হ্যাঁ, কাজকেই। তাই এরকম কোনো কাজকে যখন, মানে একটা কাজকে আরেকটা কাজের সাপেক্ষে সময় হিসাবে নির্দেশ করব, তখন আমাদের এই ব্যাপারটা করতে হবে। তখন কি করতে হবে দেখো, সময় নির্দেশক ক্লজ আগে বসবে। এখানে তো অবশ্যই সেন্টেন্স অনুসারে সাবজেক্ট ভার্ব যেভাবে আসার, যেভাবে আমরা সেন্টেন্স স্ট্রাকচার বানিয়েছি ওইভাবে একটা ফ্রেজ থেকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তোমাকে সাবজেক্ট কে হতে পারে সেটা সেন্টেন্স থেকেই বুঝে নিতে হবে, সেটা টেন্স কি হতে পারে সেটা সেন্টেন্স দেখেই বুঝে নিতে হবে, ঠিক আছে তো? এইভাবে তারপরে সময় নির্দেশক ক্লজ সময় আগেই বসবে কম্পাউন্ডে, তারপর হচ্ছে কাজ নির্দেশক ক্লজ, মানে যে কাজটা করছিলাম। কমপ্লেক্সে ওই একই ঘটনা ঘটবে, হোয়েন বা হোয়াইল, শুধুমাত্র সময় নির্দেশক ক্লজের যে সেন্টেন্স স্ট্রাকচারটা সেটা বানিয়ে নিব, ঠিক আগে পরেও হতে পারে এখানে, ঠিক আছে? আর ব্যাপারটা হলো সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে যে কোনো কাজ বোঝালে আমরা অ্যাট দ্য টাইম অফ লাগাবো, অ্যাট দ্য টাইম অফ, হ্যাঁ, অ্যাট দ্য টাইম অফ দিয়ে ওই কাজকে একটা ফ্রেজে রূপান্তর করব। তারপরে আমরা করব কি, পরবর্তী যে কাজ নির্দেশক ক্লজ আছে সে কাজ নির্দেশক ক্লজটাকে বসিয়ে দিব। কিন্তু আমার যে কাজ নির্দেশক ক্লজ থাকবে, সময় নির্দেশক যে ক্লজটা থাকবে সেই ক্লজের সাবজেক্ট ভার্বের কী দশা হবে, তাই না? এইখানে আমরা একটু খেয়াল রাখি, যেটা অন্যান্য স্ট্রাকচারের ক্ষেত্রেও আসবে, যে সেন্টেন্সটাকে বা যে ক্লজটাকে আমি ফ্রেজে রূপান্তর করব সেই ক্লজে কিন্তু যে সাবজেক্ট থাকে ফ্রেজ রূপান্তর করার সময় সেই সাবজেক্টটার 3টা ঘটনা ঘটতে পারে। কথা বুঝতে পেরেছ? সেই সাবজেক্টটার 3টা ঘটনা ঘটতে পারে, যেটা আমি এই জায়গায় বুঝিয়েছি। দেখো, সাবজেক্টের পরিবর্তন। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সময় নির্দেশক ক্লজের সাবজেক্ট কিভাবে পরিবর্তন করব তা এখানে বলে দিলাম। কেমন দেখো,
যে দুটি ক্লজের সাবজেক্ট যদি একই হয়, হ্যাঁ, দুটি ক্লজের সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয়, তাহলে পরিবর্তিত ক্লজের সাবজেক্টটি উঠিয়ে দিতে হবে, মানে একদম উঠাই দিব, মানে আমি ওকে সাবজেক্টে রাখবই না, কারণ ওকে আমি কি করছি, আমি তো ফ্রেজে রূপান্তর করতেছি, আর নন ফাইনাইট ভার্বের কখনো সাবজেক্ট থাকে না। তাহলে এখন সাবজেক্টটা উঠিয়ে দিব তখন যখন আমাদের দুটা ক্লজের সাবজেক্ট একই জন হবে। আমি একটু উদাহরণ দিই, মনে করো উদাহরণ সহ দেখি। এই সেন্টেন্সটার কথা একটু খেয়াল করো। বলতেছে আই ওয়াজ 5 years old, ঠিক আছে তো, হোয়েন আই ওয়াজ 5 years old আই ওয়াজ অ্যাডমিটেড টু আ প্রাইমারি স্কুল। আচ্ছা, আমি একটা কোন উদাহরণ নিলাম, এই উদাহরণটা এখানে নেওয়া যাবে না, কারণ এটা বয়সের ক্ষেত্রে বোঝাচ্ছে। আমরা এইটা দেখি, হ্যাঁ, এইটা দেখি। দেখো তো এই সেন্টেন্সটার ক্ষেত্রে বলতেছে হোয়েন আই ওপেন দ্য উইন্ডো আ গাস্ট অফ উইন্ড এন্টার দ্য রুম। তাহলে যখন আমি জানালাটা খুললাম তখন একটা দমকা বাতাস রুমে প্রবেশ করলো। আচ্ছা, তাহলে এখানে আমাদের টাইম নির্দেশক ক্লজ কোনটা? When I opened the Open window, the তাই তো? এখন এই ক্ষেত্রে এই ক্লজ এবং এই ক্লজের সাবজেক্ট কি একই না ভিন্ন? একই। হ্যাঁ, এখানে সাবজেক্ট হচ্ছে কে? আই, না? আর এখানে সাবজেক্ট হচ্ছে কে? আ গাস্ট অফ A gust of a gust of wind. wind. উইন্ড, তাই তো? আ গাস্ট অফ উইন্ড। তাহলে এটা হচ্ছে কি, আমাদের সাবজেক্ট কিন্তু ভিন্ন। এখন আমরা যদি এবার এইখানে যদি এটা নিই, মনে করো এবার আচ্ছা, আমরা কমপ্লেক্সই নিই, যে দুটাতে একই রকম সেন্টেন্স দেখাচ্ছি, কমপ্লেক্স দিয়ে করি। এবার এটা ভাবো, এখানে কি ঘটনা ঘটতেছে? দুটার সাবজেক্ট কে? He. হি। এখানেও হি, আবার এখানেও হি। অতএব আমাদের দুটা ঘটনা ঘটতে পারে এরকমভাবে, ঠিক আছে তো, যে কখনো কখনো দুটা ক্লজেরই সাবজেক্ট একই জন হতে পারে, আবার ভিন্ন হতে পারে, ঠিক আছে তো। আবার আরেকটা জিনিস ঘটতে পারে, এরকমটা ধরো, হোয়েন, ওকে একটা নাম দিলাম, হোয়েন রুবেল ওয়ার্ক ফর আ লং টাইম হি গট টায়ার্ড। তাহলে এখানে দুটাই প্রোনাউন ছিল, তাই না? এখানে দেখো দুটাই প্রোনাউন ছিল, আর এখানে কি একটা নাউন আর একটা একটা noun আর একটা প্রোনাউন। pronoun. আর এখানে কি আছে? সাবজেক্ট এক আই, আর এখানে হচ্ছে গাস্ট অফ উইন্ড। এরকম যদি ঘটনা ঘটে তখন আমাকে কি করতে হবে? তাহলে যদি বললাম যে তিনটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যদি সাবজেক্ট একই রকম হয়, তাহলে সাবজেক্ট যদি একই রকম হয় তখন এই জিনিসটাকে যখন আমি ফ্রেজে রূপান্তর করব তখন আমাকে কি করতে হবে বলো তো? হোয়েন হি ওয়ার্ক ফর আ লং টাইম হি গট টায়ার্ড। তাহলে আমি একটাকে কনজাংশন নিয়ে আসবো, তাই না? সরি, একটা প্রিপোজিশন নিয়ে আসবো। এখন প্রিপোজিশন আমি কি নিয়ে আসবো? যদি কাজটা করার সময় বোঝায় তাহলে হচ্ছে অ্যাট দ্য টাইম অফ, ঠিক আছে তো? কাজটা যখন করার সময় বোঝাবে তখন হবে কি? অ্যাট দ্য টাইম অফ। আর যখন পরে বোঝাবে তখন হবে কি? আফটার। আর যখন বিফোর হবে তখন কি হবে? মানে আগে বোঝাবে। আগে বোঝাবে। হ্যাঁ, তাহলে যে কাজটা বোঝাবে সেই কাজের সাপেক্ষে আমাকে একটা মিনিং তৈরি করতে হবে, যেখানে কি কাজটা করার সময় বোঝাচ্ছে, নাকি কাজটা হওয়ার পরে বোঝাচ্ছে, না কাজটা হওয়ার আগে বোঝাচ্ছে। এরকমভাবে আমি কিন্তু প্রিপোজিশন নিয়ে এসে আমি সেই মিনিংটাকে প্রথমে বোঝানোর চেষ্টা করাবো। তাহলে এই সাপেক্ষে হোয়েন হি ওয়ার্ক ফর আ লং টাইম হি গট টায়ার্ড, এটাকে আমি কি বোঝাবো? এটা এই কাজটা চলমান অবস্থা বা কাজটা যখন করে সেই অবস্থা বোঝাবো, নাকি আগে বোঝাবো, না কাজটার পরে বোঝাবো? কোনটা হবে? পরে। হ্যাঁ, কাজটা হতে পারে যে কাজটা করতে করতেই তো ক্লান্ত হয়েছে, অনেকক্ষণ ধরে কাজটা করতেছে। কাজটা শেষ হওয়ার পরে ক্লান্ত হয়, না কাজটা করতে করতে ক্লান্ত হয় মানুষ? চলমান বোঝাবে। কাজটা করতে করতে চলমান। তাই না, যে অনেকক্ষণ ধরে কাজটা করছি, তাই না? শেষ হয়ে যাওয়ার পরে যে ক্লান্ত হয় তা না, মানে কাজটা হয়তো অনেকক্ষণ হলে পারে, অটোমেটিক একজন কাজ চলছে তারপরে একজন ক্লান্ত হয়ে যেতে পারে। তো এরকম যখন আমরা ক্লিয়ারলি বিষয়টাকে ডিফাইন করতে পারবো না তখন আমরা অ্যাট দ্য কী লাগাবো? টাইম অফ, নাকি? তাহলে কী লাগাবো বলো তো? অ্যাট দ্য টাইম অফ। এবার যেহেতু এটাকে আমি ফ্রেজে রূপান্তর করব, তাহলে এই যে সাবজেক্ট, যেহেতু এখানে সাবজেক্ট অলরেডি আছে, তখন আমি এই সাবজেক্টটাকে বাদ দিয়ে দিব।
দিয়ে করব কি, যেহেতু এটা প্রিপোজিশনের পর কি করতে হবে আমাকে, ভার্বের সাথে আইএনজি না, আইএনজি যুক্ত করতে হবে। অ্যাট দ্য টাইম অফ ওয়ার্কিং, তারপর যা আছে তাই, ফর আ লং টাইম, তাই না, অ্যাট দ্য টাইম অফ ওয়ার্কিং ফর আ লং টাইম, তাহলে দীর্ঘ সময় কাজ করার সময়ে, তাই এরকম আর কি, কী দিব তারপরে, হি গট টায়ার্ড, এই তো। তাহলে এইভাবে আমরা কিন্তু যুক্ত করতে পারি। এখন কেউ যদি বলে যে স্যার আমি আফটার দিলে কি কোনো সমস্যা হবে, হ্যাঁ, হয়তো আমরা সাপেক্ষ নেই বলে আমরা বুঝতে পারতেছি না, আমরা আফটার দিয়েও কাজটা করতে পারি, বলতে পারি কি, আফটার ওয়ার্কিং ফর আ লং টাইম হি গট টায়ার্ড। এখানে কি ভুল হয়েছে কোনো? বলো, আমি যদি আফটার দিয়ে করি তাতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, বলো, কেউ কিছু বলছো না কেন? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। জি স্যার। বোঝা গেছে কি বিষয়টা বললাম এখানে, যে জি আমাকে স্যার। জি স্যার, ব্যবহার করে বুঝেছি। বুঝতে হবে যে ভুল হওয়ার সম্ভাবনা আছে কি নাই। এখানে আমার ভুলের কোনো ব্যাপার নেই, মিলে যাচ্ছে অর্থগতভাবে, তাই আমি এটাও দিয়ে দিলাম। তাহলে আফটার ওয়ার্কিং ফর আ লং টাইম হি গট টায়ার্ড, অনেকক্ষণ কাজ করার পরে সে ক্লান্ত হয়ে গিয়েছিল, এটাও আমরা বলতে পারি। তো এইভাবে কী করছি দেখো, আমরা একটা ক্লজকে ভেঙে সেটাকে ফ্রেজে রূপান্তর করছি। ফ্রেজে রূপান্তর করার সময় আমার যে সাবজেক্টের যে ব্যাপারটা হলো কি, সাবজেক্ট যদি একই হয় তাহলে আমরা ওকে আর ব্যবহার করব না, পুরো বাদ দিয়ে দিব, কারণ এখানে অলরেডি আছে। এবার এই সেন্টেন্সের ক্ষেত্রে আমি কি করব? এই সেন্টেন্সের ক্ষেত্রে কি আমি রুবেলকে বাদ দিয়ে দিব? বলো তো। না এখন এই স্যার। সেন্টেন্সের ক্ষেত্রে তো এটাই হবে। এখন যদি আমি মনে করি যে এখানে তো রুবেল নাই হয়ে গেল, হ্যাঁ, আফটার ওয়ার্কিং ফর আ লং টাইম হি গট টায়ার্ড, এখন রুবেল তো নাই হয়ে গেছে, তাহলে রুবেলকে আমি কোথায় ফেলবো? রুবেল গট দ্বিতীয় টায়ার্ড। ক্লজের হ্যাঁ, শুরুতে। দ্বিতীয় ক্লজে নিয়ে আসবো। তাই বলতেছি যে যে ফ্রেজকে আমরা, যে যে ক্লজকে আমরা ফ্রেজে রূপান্তর করব, যদি সেখানে কোনো নাউন থাকে তাহলে সেই নাউনকে পরবর্তী ক্লজের তার যে প্রোনাউন থাকবে তার পরিবর্তে বসাই দিব। তাহলে কি লিখবে যে আমি রুবেল, রুবেল। হ্যাঁ, এই জায়গাটা একটু খেয়াল রাখবা যে নাউন যেহেতু আমার সাবঅর্ডিনেট ক্লজে আছে এবং ফ্রেজ রূপান্তর করার সময় তাকে আমরা পুরো উঠাই দিচ্ছি, তাহলে তো আমার পরবর্তী সেন্টেন্স থেকে পুরো নাউন উঠিয়ে যাচ্ছে, মানে একদম হারিয়ে যাচ্ছে। তা যাতে সে হারিয়ে না যায়, তাহলে তারই যে প্রোনাউন থাকবে সেই প্রোনাউনের জায়গাতে আমি তাকে ব্যবহার করে দিব। কি কথা বোঝা গেছে? হুম, এটা একটা ঘটনা। আর যদি এমনটা হয় যে পুরো সাবজেক্টই ভিন্ন, তাহলে কি এই সাবজেক্টকে উঠিয়ে দেওয়া যাবে? বলো। যাবে না। হ্যাঁ, তাহলে তাকে আমার এখানে রাখতে হবে। তাহলে যখন আমি তাকে রাখবো তখন আমি কি করবো এই জায়গায় আসলে? তাহলে আমি এখানে আফটার ব্যবহার করি। আফটার আইটা যেহেতু বাদ দিতে পারতেছি না, তখন আমি কি লিখবো? ওটাকে তখন পজিটিভ করে দিব। বুঝতে পেরেছো? যেহেতু আমি সাবজেক্টটাকে বাদ দিতে পারতেছি না, তাই ওই সাবজেক্টের পজিটিভ প্রোনাউন আমরা ব্যবহার করব। এবং পরবর্তী ভার্বটা আইএনজি। আফটার মাই ওপেনিং দ্য উইন্ডো, মানে আমার জানালাটা খোলার পর আ গাস্ট অফ উইন্ড এন্টার দ্য রুম। ঠিক আছে তো? তাহলে দেখো, এই যে আমি আমি যদি এখানে উঠাই দিতাম তাহলে আমি জানালাটা যে কে খুলেছে বোঝা যেত? বলো তো। না স্যার। বোঝা যেত না, কারণ এই প্রিন্সিপাল ক্লজের ভিতরেও তার কোনো ইন্ডিকেশন নেই। যেহেতু নেই, এই জন্য আমাকে কী করতে হচ্ছে, এই প্রোনাউনটার এখানে আমাকে পজিটিভ ফর্মটা বসাতে হচ্ছে। এমনকি যদি এখানে কোনো নাউনও থাকতো, আমি যদি এখানে মনে করি রুবেলি দিলাম, এখন রুবেলের তো আর সরাসরি পজিটিভ হয় না, তাই না? তাহলে আমি কী করতে হবে না, পজিটিভ করার সময় আমরা কী করি, অ্যাপোস্ট্রফি এস বসাই না? তাহলে সেটা বসাবো। জি স্যার। হ্যাঁ, এইটা যদি প্রোনাউন থাকে তা প্রোনাউনের পজিটিভ করব, নাউন থাকলে এইভাবে নাউনের পজিটিভ করে আমরা দিয়ে দিব। কি কথা বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। জি স্যার, বুঝছি। এই জি, স্যার। কথাটা কিন্তু শুধু যে এই নিয়মে বসবে তা না, এই কথাটা আমি ভালো করে বুঝিয়ে দিলাম। পরবর্তী যতবার আসবে আমি কিন্তু বলবো ওইভাবে সাবজেক্ট পরিবর্তন করবো। ওইভাবে মানে এই যে এখানে যে ব্যাপারটা বোঝালাম এটাই মোটামুটি আরও 3-4টা স্ট্রাকচারে কিন্তু আছে, ওই কথাটা কিন্তু আমি আর বলবো না। একটু খেয়াল রাখো। তাহলে এই যে সাবজেক্ট করতে হবে, এখানে সাবজেক্ট পুরো ইন্ডিকেশন দিয়েছি, দিয়ে বলেছি এই জায়গা থেকে বুঝে নিতে যে এখানে কী বলা হয়েছে। এখানেও দেখো এই 3টা বিষয়, ঠিক আছে, 2-3টা বিষয় এখানে বলা হয়েছে। সাবজেক্ট যদি ভিন্ন হয় তার পজিটিভ করতে হবে, সাবজেক্ট যদি একই হয় তাহলে কী করতে হবে এখানে বলা আছে। আচ্ছা, তাহলে এটা একটা ঘটনা গেল। তাহলে এটা গেল কি স্ট্রাকচার নাম্বার 2। এবার হচ্ছে স্ট্রাকচার 3। স্ট্রাকচার 3-তে আমরা মেনলি পাবো কোনো বয়সকে সময় হিসেবে ব্যবহার করলে। বয়স, ওই যে আমরা যেটা আই ওয়াজ 5 ইয়ার্স ওল্ড ইত্যাদি, তাই না? অথবা আমার দাদুর যখন এত বছর বয়স ছিল তখন এই হয়েছিল, মারা গিয়েছিল বা অসুস্থ হয়েছিল ইত্যাদিভাবে যখন আমরা বোঝাবো তখন আমরা মেনলি ব্যবহার করবো হচ্ছে অ্যাট দ্য এজ অফ। ঠিক আছে, দেখো যদি কখনো
বয়সকে সময় হিসেবে ব্যবহার করা হয় তখন আমরা তার পরিবর্তে কি লাগাই, অ্যাট দ্য এজ অফ প্লাস হচ্ছে বয়সের সংখ্যা, বা যেটা আমরা বলি, তারপরে কাজ নির্দেশক ক্লজ যেটা বসা সেটা। হ্যাঁ, তাছাড়া বাকি তো আগের মতোই, যেমনটা হওয়ার, হ্যাঁ যেমনটা হওয়ার তেমনটাই হবে। তো এই হলো আমাদের সময় নির্দেশকের কিছু রুলস যেটা আমরা এখানে ব্যবহার করলাম। এখন এখান থেকে আমরা কয়েকটা এক্সাম্পল করি, ঠিক আছে? আমরা কয়েকটা এক্সাম্পল করি। দেখো, অ্যাট দ্য টাইম অফ মাই ইটিং হি কেম। আমরা সবাই একটু মুখে মুখে এগুলো করি, তাহলে দ্রুত হয়ে যাবে। অ্যাট দ্য টাইম অফ মাই ইটিং হি কেম মানে কি, আমার খাওয়ার সময় সে এসেছিল, এই তো। তাহলে এটাকে আমরা কিসে আছে বলো তো? এটা সিম্পল Simple আছে। সিম্পল, তাহলে সিম্পলে আছে, তাহলে আমাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে কমপ্লেক্স করবো কিভাবে? তাহলে অ্যাট দ্য টাইম অফ মাই ইটিং, তাহলে মাই ইটিং এটাকে আমরা একটা ক্লজে রূপান্তর করবো। তাহলে ক্লজে হলে কি কি দাঁড়াবো? অ্যাট দ্য টাইম অফ থাকবে না, তাহলে কি লিখবো? আই, তাই তো, ওয়াজ ইটিং, তাই না? এটা হবে না? জি স্যার। আই ওয়াজ ইটিং। এখন যখন আমি কমপ্লেক্স করবো, জাস্ট তার আগে কি লাগাবো? হোয়াইল অথবা হোয়েন। তারপরে এখানে কমা দিয়ে কি লিখবো? হি কেম, তাই তো। আর যখন কমপ্লেক্স কম্পাউন্ড করবো তখন কি করবো? আই ওয়াজ ইটিং অ্যান্ড দেন and হি, and then he came. এই, ঠিক আছে এইটা। তারপর মনে করো আর একটা যদি নিয়ে আসি, এইটা একটু খেয়াল করবা। এই জায়গাটা আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, দেখি তোমরা কি করো। এটা করে আমরা পরবর্তী রুলসে চলে যাব। দেখো, আর বাকি ইয়াগুলো তোমরা একটু করবা। কিছু প্যাচ থাকতে পারে, দেখি তোমরা প্যাচগুলো সরাতে পারো কিনা, না হলে আগামীকাল আলোচনা করবো। বলছে হি হেল্পস হিজ ফ্রেন্ড হোয়েন হি ইজ ডেঞ্জার। এটা কোন সেন্টেন্সে আছে? কমপ্লেক্সে। কমপ্লেক্সে। তাহলে প্রথমে আমরা কম্পাউন্ড করে ফেলি, তাই না? কম্পাউন্ড করব। তাহলে হি হেল্পস হিজ ফ্রেন্ড হোয়েন হি ইজ ডেঞ্জার, হি ইজ ইন ডেঞ্জার। তাহলে এখানে দেখো কমপ্লেক্সে কিন্তু টাইমটা একটু পরে আছে। তাহলে কম্পাউন্ড করার সময় কি? টাইম আগে আনতে হবে। হ্যাঁ, তাহলে টাইম আগে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, He is in আমরা কিন্তু danger. একটা জিনিস বলি যে সব সেন্টেন্সের কিন্তু কমপ্লেক্স বা কম্পাউন্ড সবসময় হয় না। কারণ পরীক্ষায় তার দুটা করে দেওয়া থাকবে না, কয়টা করে থাকবে? একটাই তো, নাকি? যেটা দেওয়া থাকবে তার একটা বলবে। কারণ সব সেন্টেন্সে কিন্তু সব সেন্টেন্স সব স্ট্রাকচারে শুনতে ভালো লাগে না, এটা একটু খেয়াল করবো। আমরা জাস্ট রুলসের খাতিরে এই কাজটা করছি, কিন্তু আমরা কিন্তু এমন সেন্টেন্স আছে যেগুলোর কমপ্লেক্স করতে গেলে শুনতে ভালো লাগবে না, কোনটার কম্পাউন্ড করতে গেলে শুনতে ভালো লাগবে না, এরকম একটা বিষয় আছে, ঠিক আছে? তা সিম্পলে সবই ভালো লাগে, কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ডে অনেক সময় সব কিছু ভালো লাগে না, তাই ওই জন্য সব কিছু সবই ইয়াতে প্রকাশ করা যায় না। যেমন এটা যখন আমরা করবো, এটা কম্পাউন্ডে আনতে গেলে একটু খারাপ লাগবে শুনতে, অন্য কোনো সেন্স নিয়ে এসে যুক্ত করতে হবে। হ্যাঁ, দেখো এই জায়গায় তাহলে হোয়েন হি ইজ ইন ডেঞ্জার, দেখো হি হেল্পস হিজ ফ্রেন্ড হোয়েন হি ইজ ইন ডেঞ্জার। তাহলে সে তার বন্ধুকে সাহায্য করে যখন সে বিপদে পড়ে, তাই না? এটাকে যদি আমরা সিম্পল করি, আমরা আগে প্রথমে সিম্পলটাই করে ফেলি, তাহলে কীভাবে লাগাবো? জাস্ট এইটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে না? দেখো তো, যেহেতু ওখানে অলরেডি আমার প্রিপোজিশন সহ আছেই দেওয়া, তাহলে হি হেল্পস হিজ ফ্রেন্ড ইন ডেঞ্জার, নাকি? হ্যাঁ, অথবা আর কীভাবে করতে পারি বলো তো? অ্যাট দ্য টাইম অফ দিয়ে করতে পারি না? সিম্পলটা করা যাবে? At the time of At the time of বিং ইন ডেঞ্জার, তাই তো? অ্যাট দ্য টাইম অফ হিজ time of his being danger. হ্যাঁ, Being বিং ইন danger. ডেঞ্জার। এই যে হিজটা, এই যে হিটা, তুমি এটা দিতেও পারো আবার নাও দিতে পারো। সাবজেক্টটাকে কিন্তু আমরা পজিটিভ করে দিয়েছি, ঠিক আছে তো? আবার এই যে ইজটা বিং হয়ে গেছে, ঠিক আছে তো? বিং হয়ে গেছে, এইভাবেও কিন্তু আমরা কাজটা করতে পারি। এই অথবা ইন ডেঞ্জার সরাসরি আমরা বলে দিলাম প্রিপোজিশন সহ, সেটা তো আছে। এখন আমরা যখন কম্পাউন্ড করব, তখন কম্পাউন্ডের ক্ষেত্রে আগে তো টাইমটা যুক্ত করব, নাকি? আগে তো সে বিপদে থাকবে, নাকি? তাহলে আমরা সেটা জি স্যার। Yes, sir. এই হিটাকে তখন কি হি আগে দিব না নাউনটা আগে দিব? কে বিপদে থাকলে সাহায্য করে? সে, হিজ ফ্রেন্ড। হিজ ফ্রেন্ড। তাহলে হিজ ফ্রেন্ডটা তখন এখানে চলে যাবে, ঠিক আছে তো? হিজ ফ্রেন্ড ইজ ইন ডেঞ্জার অ্যান্ড কি And করে? he helps him. অ্যান্ড হি হেল্পস হিম। এইটা এটা শুনতে ভালো লাগছে না,
কিন্তু ব্যাপারটা এরকমই করতে হবে যদি আমাকে করতেই হয়। তাহলে হিজ ফ্রেন্ড ইজ ইন ডেঞ্জার অ্যান্ড হি হেল্পস হিম, এরকম আর কি। এটা পাস্ট টেন্সে হয়, এটা আসলে প্রেজেন্ট টেন্সে এই সেন্সটা মিলে না, কিন্তু স্ট্রাকচারটা আমাকে যদি করতে হয় কম্পাউন্ড তাহলে এভাবেই করতে হবে। কি বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ, কারণ হিজ ফ্রেন্ডটা আমি আগে নিয়ে আসলাম কেন? কারণ আগে তো আমাকে নাউন বসাতে হবে, তাই না? অতএব আমি যখন ক্লজ করতেছি, তাই না, তখন আমাকে অবশ্যই নাউনটা আগে বসাতে হবে, তারপরে তার প্রোনাউন বসাতে হবে। তা এইভাবে কিন্তু আমরা এইগুলোকে পরিবর্তন করব। একটু স্টাডি করতে হবে এবং বিষয়টাকে মাথায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, খুব ভালো করে পড়ার চেষ্টা করবা। তাহলে এই হচ্ছে, এইগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, দ্রুত যেহেতু যেতে হচ্ছে। এরপর আমরা রুল 2-তে যাই। ঠিক আছে, রুল 2-তে আমরা কি করব? এখানেও ওরকম ঘটনা, কিন্তু এখানে টাইম নির্দেশক না, এখানে হচ্ছে কারণ এবং ফলাফল নির্দেশক। কারণ নির্দেশক ক্লজ এবং ফলাফল নির্দেশক ক্লজ। বুঝতে পেরেছ? মানে একটা ক্লজ দিয়ে কারণ বোঝাবে আর একটা ক্লজ দিয়ে ফলাফল বোঝাবে। বিষয়গুলো খুবই সহজ, কারণ তোমরা অলরেডি এর মধ্যে জেনেছো। বাকি কিছু কিছু আছে যেগুলো তোমাদের একদম ইজি, এগুলো জানা। এখন শুধু ধরে নিতে হবে আর কি। এখানে একটাই স্ট্রাকচার আমরা মেনলি ইউজ করব, যে কারণ নির্দেশক ক্লজের পরিবর্তন হবে। এখানে দেখো, এখানে বলা হচ্ছে কি, এখানে একটা ক্লজ দ্বারা কারণ বোঝাবে আর একটা ক্লজ দ্বারা ফলাফল বোঝাবে। আমরা পরিবর্তন যত করব সব কারণ নির্দেশক ক্লজে। দেখো এখানে যে পরিবর্তনগুলো করলাম আমরা, এখানে কি আমরা কাজ নির্দেশক ক্লজে পরিবর্তন করেছি না সময় নির্দেশক সবগুলো? বলো তো। সময় নির্দেশক। হ্যাঁ, একটা ক্লজ কিন্তু সবসময় একই থেকে গেছে, মানে পরিবর্তনটা খুব একটা হয়নি, শুধু সাবজেক্টের বাদ দিয়ে বাকি কিন্তু খুব একটা পরিবর্তন নেই। এখানেও ঠিক আমরা কারণ নির্দেশক ক্লজে আমরা পরিবর্তন করব, সময় নির্দেশক ক্লজে কোনো পরিবর্তন আমরা ফলাফল নির্দেশক ক্লজে আমরা কোনো পরিবর্তন করব না। তাহলে কম্পাউন্ড করতে হলে আগের মতোই কারণ নির্দেশক ক্লজটা আমরা আগে বসাবো, তারপর অ্যান্ড দিয়ে ফলাফল নির্দেশক ক্লজটা বসাবো। কমপ্লেক্স করতে গিয়ে তেমন কিছু না, শুধু এখানে অ্যাজ, সিন্স, বিকজ বা হোয়েন এর ভিতরে কোনো একটা কনজাংশন বসাবো। এইখানে হোয়েনটা কিন্তু তখন শুধু ওই সময় বোঝাবে না, এই হোয়েনটাও কিন্তু কারণ বোঝাতে পারে। ঠিক আছে তো, কারণ বোঝাতে পারে। তা আমরা দেখব যে কোন অর্থে কারণটা মিলছে কিনা, তখন দিব হোয়েন, না হলে হোয়েন দেওয়ার দরকারই নাই। এই হোয়েনটা বোঝাই দিলাম এই কারণে, যদি কখনো কারণ হিসাবে হোয়েন দিয়ে থাকে কমপ্লেক্সে, তুমি যেন বুঝতে পারো যে এটা সময় না, এটা দিয়ে কারণও বোঝাতে পারে, তখন যেন এই নিয়মে তোমরা করো। ঠিক আছে, বাকি তোমরা যখন করবা তখন অ্যাজ, সিন্স, বিকজের মধ্যে বসাবা, হোয়েন বসানোর দরকারও নাই যদি কখনো ঝামেলা হয়ে যায়। তাহলে ঠিক টাইম নির্দেশক ক্লজের মতোই এখানে কমপ্লেক্সে আমরা কারণ নির্দেশক ক্লজটা বা ফলাফল নির্দেশক ক্লজের মধ্যে অল্টারনেট করতে পারি। ঠিক আছে তো, যেহেতু আমরা কারণ নির্দেশক ক্লজের আগে অ্যাজ, সিন্স, বিকজ বা হোয়েন বসাবো, অতএব একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাচ্ছে। অতএব এই সাবঅর্ডিনেট ক্লজটা ফলাফল নির্দেশককে যেহেতু আমরা প্রিন্সিপাল ক্লজ বানাবো, তো তার আগে পিছিয়ে আমরা বসাতে পারি। তার মানে অ্যাজ, সিন্স, বিকজ সহ কারণ নির্দেশক ক্লজ, তারপরে ফলাফল নির্দেশক ক্লজ, অথবা ফলাফল নির্দেশক ক্লজ তারপরে অ্যাজ, সিন্স, বিকজ, হোয়েন দিয়ে কারণ নির্দেশক ক্লজ এভাবে বসাতে পারি, কারণ এখানে আমাদের তেমন কোনো পরিবর্তন নাই। পরিবর্তনটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্সে কারণকে যুক্ত করার জন্য আমরা অনেকগুলো ফ্রেজ পাই, মানে ফ্রেজ প্রিপোজিশন বা প্রিপোজিশন পাই, যেমন হচ্ছে বিকজ অফ, ফর, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু। এই যে আমরা এই প্রিপোজিশনাল মানে ফ্রেজ প্রিপোজিশনগুলোকে বসাতে পারি। বসানোর পর ওই যে কারণ নির্দেশক ক্লজের আমাদের যে সাবজেক্ট ছিল, সাবজেক্টটা ওই যে টাইম নির্দেশকে আমরা যেভাবে পরিবর্তন করে বলে আসলাম, ওইভাবে এখানেও আমরা সাবজেক্টকে পরিবর্তন করব। ঠিক আছে, হয় উঠিয়ে দিব, না হয় তার পজিটিভ ফর্ম বসাবো, না হয় নাউন হলে প্রিন্সিপাল ক্লজের কাছে গিয়ে বসবে। এইভাবে আমরা বসিয়ে দিব, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে, বাকি ফলাফল নির্দেশক ক্লজ। কি সাবজেক্টের ব্যাপারটা ধরতে পেরেছো? কি বললাম? ওই এখানে যে বিষয়গুলো পড়ে আসলাম না, এখানে সাবজেক্টের এই যে এখানে পরিবর্তন করার সময় এখানেও ঠিক একইভাবে সাবজেক্টের পরিবর্তন করতে হবে। কি কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ। এখন দেখো, যেমন আমরা কম্পাউন্ডে আমরা টাইমের জন্য অনেক সময় কি দিচ্ছিলাম, দেন দিচ্ছিলাম, তাই না? দেন। এখানে আমরা করতে পারি কি, দেন না লাগিয়ে আমরা এখানে ওই সেন্সটাকে বোঝানোর জন্য সো লাগাতে পারি। হ্যাঁ, যেমন এখানে একটা সেন্টেন্স আমি দিলাম, মনে করো যে হি ব্রোক দ্য ল অ্যান্ড সো হি ওয়াজ পানিশড। এখানে কারণ কোনটা, ফলাফল কোনটা? কারণ হচ্ছে ব্রোক দ্য ল, আর ফলাফল হচ্ছে হি ওয়াজ পানিশড। তাহলে এটাকে আমরা কারণ ফলাফল সেন্স, মানে সেন্টেন্সটা পড়েই বুঝতে হবে যে স্যার যে রুলগুলো শিখিয়েছিল তার কোনটাতে আছে। তোমার রুল 1 2 মনে নাও থাকতে পারে, কিন্তু কারণ না টাইম এরকমভাবে যদি তুমি আলাদা করতে পারো, তাহলে তোমার জন্য এই জিনিসটা আরও বেশি সহজ হয়ে যাবে। তাহলে আমি কি লাগাতে পারি এই জায়গায়, যে কারণ হচ্ছে হি ব্রোক দ্য ল। তাহলে আমি যখন কমপ্লেক্স করব তখন কোনটা আনবো বলো?
as হ্যাঁ, জাস্ট আমি এখানে কি লাগাবো, একটা অ্যাজ লাগাবো, তাই তো? যে অ্যাজ হি ব্রোক দ্য ল দিয়ে কি লাগাবো, এখানে কমা দিয়ে এটাকে লিখে দিব, কমা দিয়ে হি ওয়াজ হি পানিশড। ওয়াজ পানিশড। এখানে অ্যাজ সিন্স বিকজ যা খুশি লাগাতে পারো। এখন এটাকে যদি আমরা এখন সিম্পল করতে চাই তখন কি লাগাবো, এখানে কি আনবো, because of বিকজ অফ। এবার এই সাবজেক্ট কি করবো, উঠিয়ে দিব না বা রাখবো? উঠিয়ে দিব উঠিয়ে দিব, কারণ সাবজেক্ট একই। তার ভার্বের সাথে কি কি করব, ing আইএনজি যোগ প্রেজেন্ট করতে ফর্মের হবে। সাথে আইনজি, তাই তো? হ্যাঁ, বিকজ অফ ব্রেকিং দ্য ল হি ওয়াজ পানিশড। আমরা যদি এখানে মনে করতে আমি হিজটা রাখবো তাতেও কোনো সমস্যা নাই, বিকজ অফ ইজ ব্রেকিং দ্য ল এটাও ব্যবহার করতে পারি। এটা দেখো, বিষয়গুলো সিম্পলভাবে একটু বুঝে নিলে হয়ে যায়। এটা এইরকমই, তেমন কিছু না। আরেকটা যদি আমরা একটু আনি, সাবজেক্ট যদি ভিন্ন হয়, সাবজেক্ট যদি ভিন্ন হয় তখন কি করবা? তাহলে তো সাবজেক্ট থেকে যাবে নাকি? সাবজেক্ট থেকে জি তো আর স্যার। কিছু করার নেই। তাহলে এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা কি করব, দেখো তো, দ্য ওয়েদার ওয়াজ কোল্ড অ্যান্ড দে হ্যাড টু স্টে অ্যাট হোম। তাহলে তাদের বাড়িতে থাকতে হয়েছিল, এটা হচ্ছে ফলাফল। আর দ্য ওয়েদার ওয়াজ কোল্ড এটা হচ্ছে কি আমাদের কারণ কারণ। তাহলে আমরা কি করবো, এখানে অ্যাজ সিন্স বিকজ নিয়ে আসবো আগে, যেহেতু আমরা কমপ্লেক্স করবো, তাই তো? তাহলে অ্যাজ অ্যাজ দ্য ওয়েদার দ্য ওয়েদার ওয়াজ কোল্ড, তারপরে কি হবে, এখানে একটা কমা হবে নাকি? এই কমাটা বারবার খেয়াল করবা, সাবঅর্ডিনেট ক্লজ যদি আগে দাও। কমা দিয়ে দে হ্যাড টু হ্যাঁ। স্টে অ্যাট হোম। আর যদি এটাকে সিম্পল করতে চাই তাহলে কি লাগাবো, বিকজ অফ দ্য ওয়েদার the বিং weather কোল্ড। being ওয়েদার ওয়াজ বিং cold. কোল্ড। বিং, তাই তো? being কোল্ড দে হ্যাড টু স্টে, কারণ সাবজেক্ট যেহেতু একই, এই সরি ভিন্ন, এই কারণে ওয়েদারকে আমরা বাদ দিতে পারলাম না, এখানে বসালাম আর ভার্বের সাথে আমরা আইএনজি করলাম। আমরা কিন্তু এটাকে এইভাবে করতে পারি, যদি আমরা এই যে দ্য ওয়েদার ওয়াজ কোল্ড এটাকে আমরা একটা নাউন ফ্রেজ বানাতে পারি না, বলো তো? ঠিক এরকমভাবে যে দ্য দ্য বয় ইজ অনেস্ট, এটাকে আমরা কীভাবে ফ্রেজ বানাতে পারি বলো তো? বলতে পারবা? অনেস্টটাকে যদি আমি করে দিই এভাবে, দ্য অনেস্ট বয়, বলা যায় না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, যাই। দ্য অনেস্ট বয়। ঠিক একইভাবে আমরা এখানে কি বলতে পারি, বিকজ অফ দ্য, দ্য কোল্ড হ্যাঁ ওয়েদার। এই বিংটা উঠাই দিলাম, কোল্ডটাকে আমি নাউনের আগে দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে বিকজ অফ দ্য কোল্ড ওয়েদার, ঠিক আছে? এইভাবে যদি আমি ফ্রেজটাকে গঠন করতে পারি এটাও কিন্তু হবে। এখন ব্যাপারটা হচ্ছে তুমি কেমনভাবে বিষয়টাকে দিতে পারবা। তাহলে যেহেতু এটা আমাদের ওই যে সেই সাবজেক্ট ভার, দেখো সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর অ্যাডজেক্টিভটা দিয়ে তো এই বয়কেই বোঝাচ্ছে নাকি? তাহলে আমি জাস্ট অনেস্টটাকে ওখানে নিয়ে দিলাম, তাহলে একটা দেখো পুরো একটা সেন্টেন্সকে আমি একটা ফ্রেজে রূপান্তর করে দিতে পারলাম, কারণ এটা হয়ে গেল একটা নাউন ফ্রেজ। একইভাবে দ্য ওয়েদার বিং কোল্ড, তাহলে কোল্ড ওয়েদার করে দিলাম, হয়ে গেল। এই ঠিক আছে? তো এইভাবে তোমরা এগুলোকে একটু চেষ্টা করবা বাকিগুলোকে করতে। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ একই কথা এবার আসবে। দেখো রুল 2-তে, রুল 2 এর আবার বি আছে কিন্তু, দেখো এটা হচ্ছে কি রুল 1-এর এ, এটা ছিল কারণ এবং ফলাফল নির্দেশক ক্লজ, এবং পরিবর্তন করছিলাম কোথায় আমরা, কারণ নির্দেশক ক্লজে। কিন্তু এই রুল 2-তে আবার এটাও হবে কারণ নির্দেশক ক্লজ এবং ফলাফল নির্দেশক ক্লজ, কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে ফলাফল নির্দেশক ক্লজে পরিবর্তন হবে। এখানে পরিবর্তনটা হবে কোথায়, ফলাফল নির্দেশক ক্লজ। ফলাফলে। হ্যাঁ, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। তার মানে কিছু কিছু সেন্টেন্স আছে যেটা দুই নিয়মেই করা যাবে, হ্যাঁ, আবার কিছু আছে না যে কোনো একটা নিয়মে করতে হবে, এর কিছু ব্যাপার রয়েছে। দেখো কারণ নির্দেশক ক্লজ আগে বসবে, ফলাফল নির্দেশক ক্লজ আগে বসবে আগের মতোই। এইখানে আমাদের হয়ে যাচ্ছে সো ডট ডট দ্যাট, ওখানে ছিল অ্যাজ সিন্স বিকজ এইটা। আর যেহেতু আমরা ফলাফল নির্দেশক ক্লজ পরিবর্তন করব, তাই কারণ নির্দেশক ক্লজে কোনো পরিবর্তন হবে না, বরং কারণ নির্দেশক ক্লজের কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব রিলেটেড কোনো ফ্রেজ থাকলে তার সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে আমরা সো লাগাবো। মানে ওটা হচ্ছে জাস্ট একটা কানেক্টর হবে, মানে কি হবে, একটা ওই যে কোরিলেশন। তারপরে ফলাফল নির্দেশক ক্লজের আগে আমরা দ্যাট লাগাবো, কারণ এটা সো ডট ডট দ্যাট। তাহলে সোটা বসতেছে কারণ নির্দেশক ক্লজের মধ্যে, আর দ্যাট বসতেছে ফলাফল নির্দেশক ক্লজের মধ্যে। কখন বসবে আমি সেটা দেখাচ্ছি। এইবার এখানে আবার দুটা ঘটনা ঘটে সিম্পল সেন্টেন্সে গেলে। কমপ্লেক্সে সমস্যা না, দেখো কম্পাউন্ডেও কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তখন সিম্পল করার সময় আমরা এনাফ টু এর ব্যবহার করব। এনাফ ডট ডট টু, এই ব্যবহারগুলো কখনো শিখছো? এনাফ টু এর ব্যবহার
শেখা আছে আগে? না স্যার। স্যার শিখি নাই। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে 2.2 এর ব্যবহার করতে হবে। এটা নিশ্চয়ই শিখছো 2.2। জি স্যার। জি স্যার। কিন্তু এনাফ টু এর ব্যবহারটা সেখানে, কিন্তু ওটাও কিন্তু এর সাথে রিলেটেড। তার মানে কারণ এবং ফলাফল নির্দেশক ক্লজ হবে, এবং সেন্টেন্সটা দুই ধরনের থাকতে পারে, হয় সেন্টেন্সটা নেগেটিভে থাকতে পারে অথবা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে থাকতে পারে। তাহলে অ্যাফার্মেটিভে থাকলে আমাদের কম্পাউন্ড বা কমপ্লেক্স নিয়ে কোনো সমস্যা না, কারণ এখানে জাস্ট সো ডট ডট দ্যাট আছে। সোটা আমি কারণ নির্দেশক ক্লজের যে ফ্রেজ থাকবে, মানে বিশেষ করে প্রেডিকেট অংশের যে ফ্রেজ থাকবে সেই ফ্রেজের ভিতরে আমার কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা সেটা দেখতে হবে, দিয়ে আমি সো বসাই দিব সেই জায়গায়। আমি একটা উদাহরণ দিয়ে দিই, না হলে বুঝবে না। মনে করে এখানে বললাম যে হি ইজ ভেরি ওয়াইজ অ্যান্ড হি ক্যান সলভ দ্য প্রবলেম ইজিলি। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ। তাই না? এবং এটা হচ্ছে কারণ, এটা হচ্ছে কি কারণ, আর এটা হচ্ছে কি ফলাফল, তাই না? এটা কি আমরা অ্যাজ সিন্স বিকজ দিয়ে করতে পারি না এই সেন্টেন্সটা কমপ্লেক্স? জি স্যার। আমি কি বলতে পারি যে অ্যাজ হি ইজ ভেরি ওয়াইজ, নাকি দিয়ে বলতে পারি কি হি ক্যান সলভ দ্য প্রবলেম ইজিলি। আবার এটাকে সিম্পল এভাবে করতে পারি না যে বিকজ অফ, নাকি বিকজ অফ বিং, নাকি জি স্যার। বিং ভেরি ওয়াইজ হি ক্যান সলভ দ্য প্রবলেম ইজিলি। এটা কিন্তু আমরা ওই রুল 2 এর এতে করতেই পারি, কিন্তু আমরা এটাকে আরেকটা নিয়মে করতে পারি। সেটা হলো যে আমরা কারণ সেন্টেন্সে পরিবর্তন করব না। জাস্ট দেখো কিভাবে করব কাজটা। এই জায়গাটা দেখো, আমাদের যে কারণ নির্দেশক ক্লজ আছে, এই ক্লজের প্রেডিকেট অংশে এটা কি আছে বলো তো? প্রেডিকেট অংশে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট না? জি স্যার। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের এই যে অ্যাডভার্বটা আছে না, কোনো এটা একটা অ্যাডজেক্টিভের পূর্বে যে অ্যাডভার্বটা থাকবে তার পরিবর্তে আমরা সো লাগাবো। তাহলে হি ইজ সো ওয়াইজ, আর অ্যান্ডের পরিবর্তে কি লাগবে জায়গায়? দ্যাট। দেখো হি ইজ সো ওয়াইজ দ্যাট হি ক্যান সলভ দ্য প্রবলেম। তাহলে আমরা কমপ্লেক্স এভাবেও করতে পারি, এটা এভাবেও করতে পারি, এটা ঠিক আছে, কিন্তু পরিবর্তনটা একটু ভিন্ন হবে সিম্পলে গিয়ে। তাহলে সিম্পলে যখন আমরা করব তখন আমাদের কাজ হবে কি, এই যেখানে সো বসিয়েছি, তাহলে এখানে আমরা করব বলা হচ্ছে দেখো এই প্রেডিকেট অংশে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের পরে আমরা এনাফ লাগাবো। খেয়াল করো, তাহলে সোটা উঠে গেল এবং অ্যাডজেক্টিভের পরে আমরা কি লাগাবো? এনাফ। তাহলে হি ইজ ওয়াইজ এনাফ, ঠিক আছে তো? এবং এই দ্যাটটা কি থাকবে সিম্পলে? থাকবে না, না। টু হবে। এবং আমরা জানি যে যেহেতু এটাকে আমি ফ্রেজে রূপান্তর করব, তাই ফ্রেজে রূপান্তর করার পূর্বে আমার যে প্রিন্সিপাল ভার্বটা আছে সেই প্রিন্সিপাল ভার্বটা চিহ্নিত করে বাকি যেগুলো থাকবে সব বাদ দিয়ে দিব। বাদ দিয়ে তার পূর্বে আমি একটা টু লাগাবো, দিয়ে কী হয়ে গেল দেখো, হি ইজ ওয়াইজ এনাফ টু সলভ দ্য প্রবলেম। ঠিক আছে তো? তাহলে হি ইজ ওয়াইজ এনাফ টু সলভ দ্য প্রবলেম। তাহলে ওয়াইজের এনাফটা আমি কোথায় বসালাম? ওয়াইজের আগে না পরে? পরে। হ্যাঁ, তাহলে বুঝতে নিতে হবে যে সো সবসময় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে বসে, কিন্তু এনাফ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে। পরে বসে। হ্যাঁ, যদি এখানে কিন্তু নাউন থাকতো, আমি বললাম হি হ্যাজ মাস মানি অ্যান্ড ক্যান হেল্প ইউ ইন দিস ম্যাটার। তার অনেক টাকা আছে এবং এই বিষয়ে সে তোমাকে সাহায্য করতে পারে। তাহলে এখানে মানিটা কি নাউন না অ্যাডজেক্টিভ বলো তো? নাউন। নাউন। তাহলে এনাফটা আমি কোথায় বসাবো? নাউনের আগে। আগে বসাবো। তাহলে হি হ্যাজ এনাফ মানি, এইটুকু বাদ দিয়ে কি লিখবো? টু হেল্প ইউ ইন দিস টু ম্যাটার। হেল্প ইউ। হ্যাঁ, খুবই সিম্পল। হ্যাঁ, তার মানে এই জাতীয় সেন্টেন্স যদি কখনো থাকে, শুধু সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় আমাদেরকে একটু ভাবতে হবে। আর তাছাড়া আমরা দুটা নিয়মেই চেঞ্জটা করে নিতে পারি। তাহলে কি বললাম? এনাফ অ্যাডজেক্টিভের পরে বসে বা অ্যাডভার্বের পরে বসে, নাউনের কোথায় বসে? আগে বসে। আগে বসে। এবং নাউনের আগে। সেন্টেন্সটা অবশ্যই অ্যাফার্মেটিভ হতে হবে, তাই না? এখানে কোনো নেগেটিভ সেন্টেন্স বসানো যাবে না, যে আগের কারণের মানে আগের যে কারণটা সেই কারণটা পরের ফলাফলকে পক্ষে দেয় আর কি, পক্ষে যায়। যে সে জ্ঞানী তাই সে সলভ করতে পারে। এখন যদি সে বোকা হতো তাহলে কি করতাম? কি সলভ করতে পারতো? বলো। আমি বললাম না। হি ইজ ভেরি কি, হি ইজ ভেরি মানে কি বলবো, ফুলিশ। হি ইজ ভেরি ফুলিশ, তাহলে কি পারবে সে সলভ করতে? দেখো সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে। পারবে না। হ্যাঁ, তাহলে এটাকে আমরা এই নিয়মেও করতে পারি। আমি আর এই নিয়মে দেখালাম না, এটা বাদ দিয়ে দিলাম। এই নিয়মে এবার আসি।
তাহলে হি ইজ ভেরি ফুলিশ, হি ক্যান নট সলভ দ্য প্রবলেম ইজিলি। এখন এটার কমপ্লেক্স বা কম্পাউন্ড তো আমরা করে ফেলতে পারি, তাহলে এখানে কী লাগাবো? কমপ্লেক্স হচ্ছে সো ফুলিশ দ্যাট, এখানে হয়ে যাবে কি দ্যাট, তাই না? এখানে কোনো That. সমস্যা না। সমস্যাটা হচ্ছে এগুলো থেকে আমরা যখন আবার সিম্পল করব, সিম্পল করার সময় ঠিক ওই রকমভাবে আমরা এখানে কি লাগাবো? টু লাগাবো। টু আবার অ্যাজেক্টিভ বা মানে অ্যাজেক্টিভের আগেই বসে, এটা কখনো নাউনের ইয়াতে বসে না, বরং নাউন থাকলে পারে অন্য কোনো অ্যাজেক্টিভ নিয়ে এসে বসাতে হয়। তাহলে হি ইজ টু ফুলিশ, কী দিব তারপর? এখানে পুরোটা উঠাই To দেবো, solve the to solve problem the easily. হ্যাঁ, এই যে ক্যান নট ট্যান নট থাকে, যত অক্সিলারি ভার্ব থাকবে, দ্যাট থাকবে, সব উঠাই যাবে, উঠে গিয়ে এই কাজ। তাহলে টু ডট ডট টু বসে গেল এখানে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এনাফ টু এবং টু ডট ডট টু এর মধ্যে পার্থক্য কী? জাস্ট নেগেটিভ আর অ্যাফার্মেটিভের ব্যাপার। কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। এখানে আরেকটা ব্যাপার রয়েছে। এখানে না হয় সাবজেক্ট তো একই রকম ছিল বলে আমরা সাবজেক্ট সহ উঠিয়ে দিচ্ছিলাম। দেখো এখানেও হি, এখানেও হি, তাই আমরা উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আর সাবজেক্ট রাখার প্রয়োজন হচ্ছে না। কিন্তু যদি এরকমটা হয় যে দ্য টি ইজ ভেরি হট অ্যান্ড উই ক্যান নট ড্রিঙ্ক ইট, তখন কি করব? এখানে তো সাবজেক্ট হচ্ছে টি আর এখানকার সাবজেক্ট হচ্ছে উই, তাহলে সাবজেক্ট তো আর ভিন্ন না, তাহলে তো আমি এখান থেকে সাবজেক্ট উঠাতে পারতেছি না। তখন আমি কি করব? তখন এর সূত্র হলো সাবজেক্ট ওঠানো যাবে না, বরং এই সাবজেক্টকে আমরা করব কি? ফর প্লাস অবজেক্ট করে বসাবো, মানে এই জায়গাতেই সে অবজেক্ট হয়ে যাবে। তাহলে সেন্টেন্সটা কেমন দাঁড়াচ্ছে দেখো। তাহলে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে আমরা সিম্পলি করি, দ্য টি ইজ কি দিব? Too hot. টু হট ফর আস, নাকি? তারপরে মূল ভার্বের ড্রিঙ্ক। আর যেহেতু এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে, এই ইট দিয়ে কিন্তু টিকেই বোঝায়। অতএব সিম্পল সেন্টেন্সে একই জন সাবজেক্ট একই জন অবজেক্ট হিসেবে বসতে পারে না, এই জন্য ইটটা কিন্তু আমরা এখানে উঠিয়ে দিচ্ছি, দেখো বসালাম না। তাহলে এই যে ফর আস, এটা কেন দিলাম? এ কোত্থেকে আসলো? We. হ্যাঁ, এই যে উইটাকে আমরা এখানে বসাই দিলাম ঠিক ভার্বের আগে কিন্তু। হ্যাঁ, তাই বলতেছে যে সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে আমাকে ফর প্লাস অফ, যদি এখানে নাউন থাকতো তাহলে এখানে নাউনই বসাতাম, যে দ্য টি ইজ ভেরি হট অ্যান্ড দ্য চাইল্ড ক্যান নট ড্রিঙ্ক ইট, তাহলে কি লাগাবে এই জায়গায়? For The the child. child. ফর দ্য চাইল্ড টু ড্রিঙ্ক। ঠিক আছে, এই ইটটা কেন বসালাম না এখানে? একই জিনিস। কারণ T এখানে আর টি দ্বারা is. টি কে বোঝাই। তাই তো? কিন্তু কমপ্লেক্সে আবার আমাকে বসাতে হবে। আমি যদি এটা কমপ্লেক্স করতাম তাহলে কি করতাম? সো দিয়ে করতাম নাকি? হ্যাঁ। দ্য টি ইজ সো হট দ্যাট So hot that That. the child cannot দ্যাট দ্য drink চাইল্ড it. ক্যান নট ড্রিঙ্ক ইট। এই তাহলে ইটটা কিন্তু এখানে থাকতোই, কারণ এটা আমার আরেকটা ক্লজ হয়ে গেছে, হ্যাঁ, দ্যাট সহ। অতএব এখানে টি আছে এই সেন্টেন্সের সাবজেক্ট, কিন্তু এইটা হয়ে গেছে এই সেন্টেন্সের অবজেক্ট। অতএব এটা নিয়ে আর কোনো সমস্যা না। কিন্তু সিম্পল সেন্টেন্সে গিয়ে আমাকে ভাবতে হবে যে সাবজেক্টে যে আছে সে যেন আবার এখানে না চলে আসে। কি বুঝতে পেরেছো? জি স্যার। এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়টা। দেখো এখানে যা সেন্টেন্স আছে জাস্ট আমি বুঝিয়ে দিলাম এইখানে, তাহলে একটু খেয়াল করবা, তো আরও ভালো করে পড়ে নিবা, কোনো সমস্যা থাকলে বলবা। আমি একটা উদাহরণ দিই এখানে, এই সেন্টেন্সটা তোমরা একটু মনে মনে একটু ওকে করো যে তোমরা বুঝেছো কি না। তারপরে আমি যাকে ধরবো সে বলবা, ভুল হোক সঠিক হোক বলবা, আমি ঠিক করে দিব। এটা কিসে আছে বলো তো? কম্পাউন্ড, কমপ্লেক্সে। Complex আছে। সিম্পল এবং ইয়েটা করে ফেলো।
করেছো সবাই? জি স্যার। দেখি কে বলবে। বাবা, স্টুডেন্ট সংখ্যা 15 জন হয়ে গেছে, বাকিদের আর দরকার নাই ক্লাস করার। হুম, যাক, এদের মনে হচ্ছে স্যার বাজে জিনিস পড়াচ্ছে নাকি। কি ক্লাসগুলো দরকার আছে নাকি নাই বলো তো? তোমার যদি মনে করো দরকার ক্লাস আছে। আছে। তাহলে এগুলো বাদ দিয়ে দিই। হ্যাঁ প্রয়োজন আছে স্যার। হ্যাঁ, তোমরা বাকিদের বাকিরা নাই, সব গেল কই? তোমরা ক্লাস করো। আচ্ছা, যাই হোক, যার যা ব্যাপার। আচ্ছা, তো বলো দেখি কি করতে হবে এটাতে। একজন, কাকে বলবো? মুন্না বলো, আলামিন মুন্না, আছো লাইনে? হুম, আলামিন মুন্না আছো? দেখো, কথা না বললেও তো একটা চালাকি হয়ে যায়, হয় তুমি আছো না হয় নাই। হ্যাঁ, এটা একটা সমস্যা অনলাইনের। হ্যাঁ, যে ফাঁকি দেওয়ার যথেষ্ট সুযোগ আছে আর কি, এবং সেই সুযোগগুলো তোমরা কাজে লাগাতে পারো বেশ ভালোই। আচ্ছা, তো যাই হোক, তাহলে এটা কি সামিয়া আলী, তাই তো? বা অলি? জি স্যার। অলি না আলী তোমার নামটা? আলিদা। আলী। আচ্ছা, সামিয়া আলী, তুমি বলো কি করছো। প্রথমে কম্পাউন্ডটা বলো। হুম, The movie has The many movie has subplots and many we subplots. could not follow the main story. হ্যাঁ, তাহলে দ্য মুভি হ্যাজ, কম্পাউন্ড শোভা করবো তাই যাবে। না? এটা কি সো ম্যানি জি হবে? স্যার। না, সোটা এখানে উঠাই শোভা দিব, যাবে। এটা বাদ যাবে। হুম, এটা এবং এটা দ্যাট বসাবো, তাই তো? এটা গুলোতে কমা। অ্যান্ড বসাবো। হুম, হ্যাঁ। হ্যালো। হুম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হুম, এবার কি বলো তো এখানে কি করবে এটাতে? কমপ্লেক্সে হ্যাঁ, কমপ্লেক্সে the movie has too many একটু subplots সিম্পলি for বুঝো। us হ্যাঁ, টু মেনি সাবপ্লটস, to follow the main story. হ্যাঁ, ফর আস টু ফলো দ্য মেইন স্টোরি, এই তো। ওকে, ভেরি গুড। তাহলে এটা হলো একটা ব্যাপার, বুঝতে পেরেছো? এবার তাহলে আশা করি এগুলো তোমরা বুঝেছো এবং প্র্যাকটিস করে নিবা। হুম, আমি আরেকটু সময় নিব, 10 মিনিট, তাহলে এটাও হয়ে যাবে, ঠিক আছে? এটা খুবই সিম্পল। জাস্ট যদি বিপরীত, আমরা ওই যে যেটা পড়লাম প্রথম বিকজ অফ দিয়ে যেটা পড়েছি তার মতোই, যদি বিপরীত কারণ ফলাফল হয়, হ্যাঁ, বিপরীত কারণ এবং ফলাফল যদি হয়ে থাকে, তখন কারণ নির্দেশক ক্লজে পরিবর্তন করব এবং এখানে মেনলি আমাদের কি বসে? অ্যান্ডের পরিবর্তে বার্ড বসবে, ঠিক আছে? আর কমপ্লেক্সে দো, অল দো, হোয়াইল বা হাউএভার এগুলো বসবে,
আর সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ বা ডেসপাইট বসবে, দিয়ে ঠিক ওই বিকজ অফের যে রুলসগুলো ছিল সেই রুলসগুলোই আমরা এখানে কাজে লাগাবো। এখানে আর এই বি নম্বর নিয়মটা আসবে না, এখানে টু ডট ডট এনাফ এগুলো কিন্তু আসবে না, ঠিক আছে? শুধুমাত্র এখানে কী হবে, অ্যান্ডের পরিবর্তে বাট, তাই তো? এখানে হবে কি কমপ্লেক্সে দো অল দো এই জাতীয় বিপরীতমুখী, আর ইনস্পাইট অফ অথবা শুধু ডেসপাইট দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স যেভাবে করেছিলাম সেভাবে আমরা মেনলি কাজগুলো করব। এটা হচ্ছে কি বিপরীত কারণ ফলাফল, ঠিক আছে? বিপরীত কারণ ফলাফল তার ভিন্ন, মানে কারণ যেমন ফলাফল তার ভিন্ন, আর যেমন কারণ তেমন ফলাফল হচ্ছে আমাদের প্রথমে যে নিয়মটা করেছি, ঠিক আছে তো? অ্যাজ সিন্স বিকজ দিয়ে, এটা খুবই সিম্পল, এটা তোমরা সহজেই পারবা। যেমন আমরা যদি একটু এখান থেকেই নিই, শুধু কনজাংশনগুলো একটু খেয়াল করো। দেখো এই যে বলা হচ্ছে অল দো দেয়ার ওয়াজ ওয়াটার এভরিহোয়ার অ্যারাউন্ড দেম দে হ্যাড নট আ ড্রপ টু ড্রিঙ্ক। এটা কি পানি ছিল, তারা কিন্তু খাওয়ার মতো পানি ছিল না, তাই তো? তাহলে এটা কি বিপরীতমুখী না? জি জি স্যার। স্যার। তাহলে এখানে এটা তো কমপ্লেক্সে দেওয়া আছে, তাহলে আমরা যদি এখানে কম্পাউন্ড করতে চাই তা কি করবো? এই জায়গায় দো অল দো উঠিয়ে দিব, তো নাকি উঠিয়ে দিব, এবং মাঝে কি লাগাবে এই জায়গায়? বাট বাট। একইভাবে আমরা যদি সিম্পল করতে চাই তাহলে কি লাগাবো? ইনস্পাইট অফ। তাহলে এইখানে আমরা লিখব কি ইনস্পাইট অফ দেয়ার কি পরিবর্তন হবে? না, ইনস্পাইট অফ এই দেয়ার ওয়াজ দিয়ে, যদি দেয়ার স্ট্রাকচার দিয়ে কোনো কিছু থাকে, আমরা জানি সাবজেক্টটা মেনলি ভার্বের পরেই থাকে, ঠিক আছে না? তাহলে আমরা দেয়ার প্লাস এটা উঠাই দিব, বুঝতে পেরেছো? তাহলে ইনস্পাইট অফ ওয়াটার, কারণ ওটা সাবজেক্ট চলে আসবে, ইনস্পাইট অফ ওয়াটার এভরিহোয়ার অ্যারাউন্ড দেম, কমা দিয়ে দে হ্যাড নট ড্রপ টু ড্রিঙ্ক। কথা বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। জি স্যার। বললাম যে হি হ্যাজ মাচ ওয়েলথ, WALTH, বাট হি ইজ নট হ্যাপি। এটা কিসে আছে? কম্পাউন্ডে। কম্পাউন্ডে। তাহলে এটা ইয়া করে ফেলো দেখি, কমপ্লেক্স কি হবে এটার? কি লাগাবো কমপ্লেক্স করতে গিয়ে? Although he Although. has much money, comma, he is not happy. হি হ্যাজ মাস ওয়েলথ, কমা দিয়ে হি ইজ নট হ্যাপি। He is not happy. কমপ্লেক্স করতে গেলে কি দিব? ইনস্পাইট অফ, তাই তো? ইনস্পাইট অফ, তারপরে কি দেব? হি ইজ বিং মাচ ওয়েলথ, এটা কি বিং হবে না হ্যাভিং হবে? হ্যাভিং। In spite of having much money. হ্যাঁ Ma- হ্যাঁ, মাস ওয়েলথ হি ইজ নট হ্যাপি। দেখো একটা স্ট্রাকচার বুঝে গেলে আরেকটা স্ট্রাকচার কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে, মানে প্রথম দিকে সময় লাগবে কিন্তু পরবর্তীতে যখন তুমি ধরে ফেলবা বিষয়গুলো, জাস্ট ওয়ার্ডিংয়ের পরিবর্তন, এই ওয়ার্ডিংয়ের পরিবর্তনটা করতে পারলেই মনে করতে তোমার এগুলো অঙ্ক হয়ে যাবে, বাকিগুলো এরকম একই জিনিস, ঠিক আছে? তো মোটামুটি আগামীকালকে ক্লাস না, শুক্রবারে ক্লাস নিব তোমাদের, ঠিক আছে? আগামীকাল তো বৃহস্পতিবার, তাই না? হ্যাঁ, তাহলে শুক্রবারে আমরা মোটামুটি একটু বেশি ক্লাস নিব, দরকার হলে 2 ঘন্টা নিয়ে আমরা মোটামুটি একদম বাকিগুলো শেষ করে ফেলবো, ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। বলছিলাম শুক্রবারে আমি ক্লাস করতে পারবো না, কিন্তু রেকর্ডিং ক্লাসটা দেখে নিব স্যার, একটা ধর্মীয় আচ্ছা, অনুষ্ঠান করবা, আছে এই সমস্যা কারণে। নেই। শুক্রবারে তো ফাঁকা থাকার কথা ছিল নাকি? মানে আমাদের ধর্মীয় অনুষ্ঠান বাড়িতে হবে ও এই আচ্ছা কারণে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে আচ্ছা পেরেছি। আচ্ছা, ওকে, তাহলে স্যার, ওই তো বলছিলাম ওই রিডিং স্কিলে আমি মেসেজ দিছিলাম আপনাকে যে পার্ট সি নিয়ে একটু বলার জন্য। আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো পার্ট সি এর যখন তুমি কিছুই বোঝো না, ফিগার অফ স্পিচ বুঝো, টোন বুঝো, অ্যাটিটিউড বুঝো, বলো এগুলো বুঝো? না স্যার, বুঝি না তো তাহলে তোমাকে এক ওইগুলো। কথায় তো এগুলো বোঝানো সম্ভব না। অতএব যখন তুমি এগুলো তাহলে আপনার ইউটিউবে কি সার্চ দিয়ে ওখান থেকে কি দেখে নিব কিছু? এখন যদি পারো, এখন ওগুলো যদি পারো তো দেখে নিতে পারো, কারণ এগুলোর বিষয়টা হচ্ছে যে এমন ছোটোখাটো জিনিস না যে তোমাকে এক কথায় বলে দিলাম হয়ে গেল, তোমাকে টোন বোঝাতে হবে, অ্যাটিটিউড বোঝাতে হবে, পজিশন বোঝাতে হবে, তাই না? তারপরে যত ফিগার স্পিচ আছে সেগুলো বুঝতে হবে, লিটারারি জানরা বোঝাতে হবে। তো এগুলো যখন তুমি বুঝবা না, আর এগুলো তো এক ক্লাসে বোঝানো সম্ভব না, আর হঠাৎ করে দেখা যাচ্ছে এক জিনিস পড়তে, ওই জন্য আগে থেকে পড়াশোনা শুরু করতে হয়,
এখন যেহেতু করার নাই ওটা বলে তো আর লাভ হচ্ছে না, এখন যতটুকু পারো তোমার নিজের মতো করে একটু পড়ে নাও, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। হ্যাঁ, ওই 2-1 মিনিটের বা 10 মিনিটের হলে আমি বোঝাই দিতাম, কিন্তু ওটা সেই বিষয়টা না, অতএব অযথা সময় নষ্ট করার, ওই যে 10 মিনিট নষ্ট করবো এটা নষ্টই হবে, কারণ তুমি ওটা বুঝবাও না। আচ্ছা হ্যাঁ স্যার, তাহলে আমার ইউটিউব ওখান থেকে দেখে নিব। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে দেখে নাও। আচ্ছা স্যার। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। যেটুকু করানো হলো এগুলোর যে এক্সাম্পল আমি দিয়েছি, এক্সাম্পলগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা, আর যে প্যাসেজগুলো পড়তেছো ওই প্যাসেজগুলোর মধ্যে যদি কোনো কিছু থেকে যায় এই নিয়মের, সেগুলোকে তোমরা করে ফেলবা, করে যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় সেটা বলবা। মানে আমাদের ট্রান্সফরমেশনও শেষ হবে, আমাদের মডেল এই যে পার্ট এ এর মডেলগুলো শেষ হবে, কারণ এটাতে একটু সময় লাগতেছে, পার্ট বিতে অতটা সময় লাগবে না, পার্ট সিতেও অতটা সময় লাগবে না, যতটুকু সময় এখানে লাগতেছে। স্যার এই পার্ট এর সবগুলাই কি পড়বো হ্যাঁ, নাকি সব ওই শুধু রিডিং এই দিবা। প্রশ্নগুলা? না, সব প্যাসেজ ও করবা, সব প্যাসেজ। আমি প্রশ্ন পড়ে লাভ আছে যদি প্যাসেজ না বুঝো? বলো। ও হ্যাঁ, এখানে আচ্ছা, প্রত্যেকটা মানে প্যাসেজ আমি বলতে পড়বা। চাচ্ছি ওই যে প্যাসেজের পরে যে প্রশ্নগুলো দেওয়া হয় যে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, প্রশ্ন তো পড়বা। ট্রান্সফরমেশন তার তারপরে সাথে এমনি যেহেতু আমার প্রশ্ন। অলরেডি ট্রান্সফরমেশন কিছু না হয়ে গেল, তাই না? তাহলে সেই ট্রান্সফরমেশনগুলো যদি জি এখন স্যার। পাও তাহলে সেগুলো করে ফেলবা। আগে তো তখন ছিল না, জি বলে স্যার, বলা তাহলে হয়নি। এখন যেহেতু আমার হুম ডিগ্রি হুম পড়ানো হয়েছে, ভয়েস পড়ানো হয়েছে, তাই না? আবার এই যে হুম ট্রান্সফরমেশনের হুম কিছু রুলস হয়ে গেল, এগুলোও দু একটা করে করতে থাকবা, দেখবা যে আগায় যাবে পড়াটা, ঠিক আছে? কারণ আমরা যে পড়াটা শেষ জি করবো স্যার সেটা ঠিক। কিন্তু একবারের জন্য শেষ করব, এটা কিন্তু পরবর্তীতে রিভিশন দেওয়ার টাইম নাও পাওয়া যেতে পারে, মনে থাকবে? হুম হ্যাঁ, কারণ তোমরা জি শেষের স্যার। দিকে এসেছো, এই জন্য আমি যেটা চাচ্ছি সেটা একবারে শেষ করে দিয়ে যাচ্ছি, যাতে ওইটা নিয়ে আর কোনো কনফিউশন বা টেনশন না থাকে। এটা হলো ব্যাপার। হুম। ওকে আচ্ছা, আর এটা পড়তে থাকো, চ্যাপ্টার 3 20 জানুয়ারির মধ্যে। অর্থাৎ যেটা পড়বে সেটা একবারে শেষ করবো, আমি বারবার বলছি। এই যে অনেকেই তোমরা হয়তো রেগুলার ক্লাস করছো না, মনে করছো পরে পড়ে নিব, এই ধান্দাটা বাদ দিবা। হ্যাঁ, শেষে গিয়ে কিন্তু নাকে মুখে হয়ে যাবে একদম। ওকে, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো। ওকে, বাই।